এত নাটক করতে পারি না, তাই সোজা বলছি, তোমাকে প্রথম দেখাতেই ভালো লেগে গেছে, ভালোবেসে ফেলেছি। এবার গোলাপটা নিয়ে ভালো মেয়ের মতো প্রপোজালটা অ্যাকসেপ্ট করো। রুহির বুক কেঁপে উঠল এমন কথায়। সে অসহায়ের মতো তিন্নির দিকে তাকালো। তিন্নিও থমকে গেছে, ভয় তার চোখে স্পষ্ট। রুহি জানে এই ছেলেটা পুরো ক্লাসেই কুখ্যাত, বকে যাওয়া, উদ্যত বড়লোক বাবার ছেলেদের মতোই বেপরোয়া নামে পরিচিত। ছেলেটার নাম রাহুল। রুহি সব ঝামেলা থেকে বারবার দূরেই থেকেছে। এদিকে রাহুল গত কয়েকদিন ক্লাসে আসেনি, তাই রুহির বিবাহিত পরিচয় তার অজানা। রুহি ভয়ে নিজের ব্যাগ বুকে জড়িয়ে তোতলাতে তোতলাতে বলল, সে সম্ভব না ভাইয়া, আমি। কথা শেষ হওয়ার আগে রাহুল বিরক্ত গলায় কেটে দিল, এই ভাইয়া ডাকো কেন? কল মি বাই মাই নেম। আর সম্ভব না কেন? বয়ফ্রেন্ড আছে নাকি? রুহি কাঁপা ভঙ্গিতে মাথা নেড়ে না বলল। মুখ খুলে আরও কিছু বলতে যাবে তার আগে রাহুল আবার প্রশ্ন ছুড়ে দিল, তাহলে সমস্যা কি? রাজি হচ্ছ না কেন? ঠিক তখনই ক্লাসে প্রবেশ করল ঋতিব। ক্লাসে আসা মাত্র এমন অমায়িক দৃশ্যটা দেখে সে একটু থমকালো, ঘাড় বাঁকিয়ে বাম ভুরু উঁচু করল। কখন যে ক্লাসরুমে স্যার ঢুকে পড়েছে রাহুলের সেদিকে কোনো খেয়াল নেই। ঋতিবকে আসতে দেখে রুহির ভয় আরও বেড়ে গেল। চোখে মুখে দ্বিগুণ আতঙ্ক জমে উঠল। ঋতিব স্বাভাবিক ভঙ্গিতে এগিয়ে এসে রাহুলের কাঁধে হাত রাখল, একদম থাবার ন্যায়। কিন্তু রাহুল বিরক্ত গলায় না ঘুরে বলে উঠল, এই কেরে, আমার বিরিয়ানিতে হাড্ডি হচ্ছিস? এই বলে পেছনে ঘুরতে রাহুলের চোখ দুটো বড় বড় হয়ে যায়। তার সামনে ঋতিব স্যার, তার ঠোঁটের কোণে একরা শয়তানি কুটিল হাসি দেখা যাচ্ছে। ঋতিব ঝুঁকে রাহুলের কানে ফিসফিস করে বলল, যে বিরিয়ানিটার দিকে নজর দিয়েছ তার মালিক কিন্তু আমি। রাহুলের মুখ ফ্যাকাশে হয়ে গেল, লজ্জা বোধে কাঁপা গলায় বলল, সরি স্যার, আসলে আমি। ঋতিব হেসে উঠল, আরে ভয় পাচ্ছ কেন, রিল্যাক্স, এই বয়সে একটু আধটু এমন হতেই পারে, ব্যাপার না। ফার্দার জন্য এসব না দেখে আবার যাও, নিজের সিটে গিয়ে বসো। ঠান্ডা মাথার হুমকি তা বুঝতে বাকি রইল না রাহুলের, তাই আর কথা না বাড়িয়ে রাহুল ছুটে গিয়ে পেছনে চুপচাপ বসে পড়ল। ক্লাস জুড়ে নিস্তব্ধতা বিরাজমান। ঋতিব একবার রুহির দিকে তাকিয়ে হালকা করে রহস্যময় ভঙ্গিতে হাসল। সে হাসির মানে রুহি বুঝতে পারল না, শুধু আরও গুটিয়ে গেল নিজের ভেতরে। রুহি জানে এই নিয়ে লোকটা নিশ্চিত রাগ ঝাড়বে তার ওপর। এইভাবেই পুরো ক্লাসটাই কেটে গেল নীরবতায়। আজ কোনো কথাই বলতে সাহস পায়নি কেউ। পুরো ক্লাসে শব্দহীন এক ভয় আর অজানা অস্বস্তি রুহিকে ঘিরে ধরল সারাক্ষণ, তাই সেও চুপচাপই ছিল। ক্লাস শেষ হতে রুহি ক্যান্টিনের দিকে পা বাড়ালো। দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে ক্ষুধাটা যেন আরও জেদি হয়ে উঠেছিল। ঠিক সেই মুহূর্তেই সিঁড়ির কাছ দিয়ে যেতে না যেতেই নিচের দিক থেকে হঠাৎ এক বলিষ্ঠ হাতটাকে টেনে নিজের দিকে এনে দাঁড় করালো। ভয়ে রুহির বুক কেঁপে উঠল। চিৎকার বেরিয়ে আসার আগ মুহূর্তে চোখে পড়ল সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার ওপর, আর সঙ্গে সঙ্গে তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। এ আর কেউ নয়, ঋতিব। তার চোখে তখন অদ্ভুত এক কঠোরতা আর চাপা রাগের আগুন মিশিয়েও স্থির ভাব। আর রুহি, সে আর কিছু বলতে পারল না, মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে রইল নিঃশব্দে। সে জানে এখন তার ঝাড়ি শুনতে হবে। ভাবা মাত্র ঋতিবের গলার আওয়াজ ঠিক তাই প্রমাণিত করল, বিবাহিত লাগে না কেন তোমাকে? রুহি কিছু বলতে যাবে তার আগেই শোনা গেল আরেকটা ধমক, এই তোমার হাতে চুড়ি কই, নাকফুল কই, কলেজে এসে ডানা গজিয়েছে নাকি? প্রচণ্ড ধমকের সুরে কথাগুলো বলল ঋতিব। হঠাৎ এমন কথার তীব্রতায় রুহির ছোটোখাটো নাজুক দেহখানা কেঁপে ওঠে। মেয়েটা এমনিতেই ভীরু, আর আজ ঋতিবের এমন কাণ্ডে তার চোখে মুখে একরাশ বিস্ময় আর অস্বস্তি লেপ্টে। ঋতিব সামনে দাঁড়িয়ে দুই বাহুর মাঝে দেয়ালে রুহিকে এক প্রকার আটকে রেখেছে বলা চলে। তার মুখভঙ্গি আর কণ্ঠে কঠিন দৃঢ়ভাব। সেসব লক্ষ্য করে রুহি ক্ষীণ স্বরে ঠোঁট উল্টে বলল, আপনি তো বলেছিলেন কলেজে এসব পড়তে হবে না। আমি তো পড়তেই চেয়েছিলাম, এখন আবার বকছেন কেন? ঋতিবের কণ্ঠ আরও কঠোর হলো, হ্যাঁ
এবারও আমি বলছি, পড়ে থাকবে এখন থেকে। রুহি ভুরু কুঁচকে তাকালো, সব জেনে বলল, কিন্তু আপনি হঠাৎ রেগে গেলেন কেন? ক্লাসেও তো সব ঠিকই ছিল। বুঝেছ যখন, রাগ কমাও। ঋতিবের গলার টোন মুহূর্তেই কেমন যেন একটু অন্যরকম হয়ে গেল। একটু আগেই রেগেছিল, হঠাৎ আবার কি হলো রুহি ঠিক ধরতে পারল না। তাই সরল মনে একটু ভাঙা হাসি নিয়ে বলল, রাগ কমবে কিভাবে? আচ্ছা, চকলেট খাবেন? এটা কিন্তু অনেক টেস্টি। একদম রাগ কমে যাবে, একবার খেয়ে তো দেখুন। বলামাত্র রুহি ব্যাগ থেকে ছোট্ট একটা চকলেট বের করে এগিয়ে দিল, শিশুসুলভ আন্তরিকতায়। কিন্তু ঋতিব তখন অন্য ভাবনায় ডুবে, তার দৃষ্টি রুহির লাল টসটসে চেরির ন্যায় অধরে নিবদ্ধ। তার মুখে মাদকতাময় ভাব আর চোখে ঘোর লাগানো দ্বন্দ্ব। নিজের অধর জিভ দিয়ে ভেজালো সামান্য, তারপর সেই চেরির ন্যায় অধরের দিকে দৃষ্টি রেখে ইশারা করে হাসকি স্বরে বলল, আই ডোন্ট নিড চকলেট, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট। রুহি এবারও প্রশ্ন ভরা চোখে তাকে রইল। যুগল মূর্তি সিঁড়ির নিচে নিরিবিলি কোণটায় ছিল, যেখানে বাতাসে মুহূর্তটা কেমন থমকে গেছে, অকথিত অনেক কথার ভার নিয়ে। আবেশের ঘোরে ডুবে ঋতিব রুহির দিকে এক পা এগোতেই যাচ্ছিল, ঠিক তখনই ফোনের তীক্ষ্ণ শব্দ দুজনের আবেশিত অনুভূতিতে আঘাত হানল। মুহূর্তে ভাঙল ধ্যান। বিরক্তির ছায়া চোখে টেনে ঋতিব ফোনটা হাতে নিয়ে বলল, এখন আবার কে ফোন দেয় ভাইয়া এই সময়ে? কানে ফোন তুলতেই তার মুখের ভাব বদলে গেল। যে বিরক্তি এতক্ষণ জমেছিল তা যেন হাওয়ায় মিলিয়ে গেল, জায়গা নিল উচ্ছ্বাসে। চোখ মুখ ঝলমল করে উঠল আনন্দে। আর এদিকে রুহি অবাক নিষ্পাপ চোখে তাকিয়ে আছে তার দিকে, কিছুই বুঝে উঠতে পারছে না। ফোন রেখে ঋতিব উত্তেজনা চাপতে না পেরে বলল, রুহি, গুড নিউজ আছে, খালামণি হয়ে গেছ। সরি, খালামণি প্লাস ছোট মা। রুহি হতভম্ব গলায় বলল, কি এত তাড়াতাড়ি কিভাবে? উত্তরের বদলে ঋতিব ফোনটা পকেটে পুরে রুহির হাতটা নিজের হাতের মুঠোয় তুলে নিল। এরপর হাঁটতে হাঁটতে হালকা হাসি মিলিয়ে বলল, ডেলিভারি 11টার দিকে হয়েছে, আর বাকি সব গিয়েই দেখতে পাবে, কোনো প্রশ্ন নয়। চলো এবার হসপিটালে যেতে হবে তাড়াতাড়ি। রুহি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। কলেজে আসার আগেও তো সে দেখে এসেছে তার আপু একদম ঠিকঠাকই ছিল। তবু অযাচিত ভাবনার জায়গাটা আনন্দে ঢেকে গেল। বুকের ভেতরটা হঠাৎ করেই ভরে উঠল অজানা এক আনন্দের উষ্ণতায়। তার বাবুটা সত্যি এসে গেছে। আরসি হসপিটালের সাদা বেডে শুয়ে আছে নিস্তেজ হয়ে, তার হাতে স্যালাইনের টিউব লাগানো। চেহারা ফ্যাকাশে রূপ ধারণ করেছে ইতিমধ্যে, শরীরের ক্লান্তি আর মধুরতা ছুঁয়ে গেছে, অথচ হৃদয় এখনও অবচেতন আনন্দের চিহ্ন বহন করছে। নতুন জন্মের পরবর্তী পৃথিবীকে স্বাগত জানাচ্ছে। বেডের পাশে বসে আছে রিভান, চোখে উদ্বেগ তবে আনন্দের আভাও রয়েছে। আরসির হাত ধরে আছে রিভান অতি সন্তর্পণে, যেন একটু ছুলেই ব্যথা পাবে। আর আরসি সেসব মনোভাব বুঝে ব্যথার মাঝে হাসল। এই ডাক্তার সাহেব পাগল, সন্দেহ নেই। আরসি ভাবল এসব তার ডাক্তারের নতুন জীবনের দায়িত্ব গ্রহণের সুখ এবং ভালোবাসার নিঃশব্দ অঙ্গীকারের বহিঃপ্রকাশ। এত সুখী বুঝি ছিল আরসির ভাগ্যে, ভেবে পায় না সে। আরসি ধীর কোমল গলায় বলল, ওকে দেখেছেন আপনি, কোলে নিয়েছেন? রিভান আলতো মাথা চুলকে বলল, না, সুযোগে পাইনি, তাছাড়া সোজা তোমার কাছে এসেছি। আরসি অবাক চোখে তাকিয়ে থাকে সামনে থাকা পুরুষটার দিকে। এ কেমন ছেলে মানুষই নিজের বাচ্চাটাকে তাই বলে কোলে নিল না? তাই খানিকটা রেগে বলে, মানেটা কি? তাই বলে কোলে নেবেন না? আমার কাছে আসার জন্য এত উতলাহর কি আছে? মোড়ে তো আর। কথার মাঝে রিভান দ্রুত আরসির মুখ চেপে ধরল। এবার তার কণ্ঠ রাগের আভা। তোমার মুখে ভালো কথা নেই না? তুমি জানো আমার কি অবস্থা হয়েছিল? প্রেশার হাই হয়ে গিয়েছিল, আর বাচ্চার শখ নেই, মুখে আনবো না এই কথা। আরসি এমন কথায় ফিক করে হেসে ফেলল। চোখের কোণে আলোর ছটা মৃদু হাসির সঙ্গে বলল, আমি ভাবতাম ডাক্তাররা মানসিকভাবে অনেক স্ট্রং হয়, কিন্তু আপনি যে এত ভীতু তা জানতাম না। রিভান আর কিছু বলে না, এক মুহূর্ত নীরবতায় কাটে। তারপর সে আরসির কপালে আলতো চুমু দেয়। চোখে চোখ রেখে আরেকবার শান্তি খুঁজে নেয় মন ভরে।
এরই মধ্যে সীমা কেবিনে এসে বাচ্চাটিকে রিভানের কোলে দিয়ে বলে, বউকে দেখেছিস? হয়েছে শান্তি, কতবার বললাম বৌমা ঠিক আছে, শুনলি না? নে এবার কোলে নে ছেলেটাকে। রিভান আলতো হেসে সাদা তোয়ালে মোড়ানো নান্দনিক ছোট্ট প্রাণটিকে দু হাতে বুকের সঙ্গে আগলে ধরে। ইস, কি মায়া মায়া চেহারা! এমন সুখ, এমন শান্তি কেন এত গভীরভাবে অনুভূত হচ্ছে কে জানে। হয়তো নিজের বংশের আগমনেই। ততক্ষণে ঋতিপ আর রুহি হসপিটালের সেই নির্দিষ্ট কেবিনে ঢুকেছে। রুহি যেন পারলে এক ছুটে কেবিনের ভেতরে যেতে ছুটতে ছুটতে এসেছে। দরজা খোলার সঙ্গে সঙ্গে চোখে পড়ল আরসি শুয়ে আছে বেডে, পাশে বসে আছে জিজু, আর কোলে ধরা আছে সবার বহু কাঙ্ক্ষিত ছোট্ট প্রাণ। রুহির ধৈর্য আর সইল না, সে দ্রুত এগিয়ে আসে বাচ্চাটার কাছে। নিজের ছোট ছোট হাত নিষ্পিস করছে তাকে কোলে নেওয়ার জন্য, আদর করার জন্য। রিভান তা বুঝতে পেরে একটু মৃদু হাসি দিয়ে বাচ্চাটিকে রুহির কোলে তুলে দিল। রুহি খুব সতর্কভাবে, যেন কোনো মূল্যবান ধন ধরে রেখেছে সেভাবে বাচ্চাটিকে অতি যত্নে কোলে নিল। সেই সময় কোলবদল হতে বাচ্চাটার ঘুম ছুটে গেছে, তাই হাত পা ছোড়াছুড়ি করেছে। নতুন পৃথিবীকে অনুভব করার চেষ্টা মাত্র। এদিকে রুহি মনোযোগ দিয়ে ছোট্ট প্রাণটার ছোট মুখখানা, হাত পা সব কিছুই পরখ করতে থাকে। তারপর হঠাৎ মুখে হালকা চমক দিয়ে উচ্ছ্বসিত হয়ে বলে, আরে এ তো পুরো আমার মতো হয়েছে। পেছন থেকে ঋতিপ দীর্ঘশ্বাস ফেলে বলে, মেবি, স্বভাব তো তাই বলছে। রুহি হতাশ হলে এমন কথায় এই লোকটার তাকে না খোঁচালে চলবেই না। তাই রুহিও মিষ্টি কণ্ঠে বাচ্চাটিকে বলল, ওই যে এসে গেছে তোর হিটলার ছোট পাপা। রুহির এই এক বাক্যেই কক্ষটি উজ্জ্বল হয়ে উঠল। আরসি আর রিভান একসাথে শব্দ করে হেসে ফেলল। বাচ্চাটা নীরব সম্মতিতে হাত পা ছুড়ল সবার অগোচরে। কিন্তু ঋতিপ শেষ হয়ে পাত্তা না দিয়ে সরাসরি রুহির দিকে এগিয়ে এলো। স্টুপিড, আমার কোলে দাও, তুমি ফেলে দেবে ওকে। রুহি মুখ বাঁকিয়ে একেবারে শান্ত কণ্ঠে বলল, মোটেও না, আমি ফেলবো না, আমার এক্সপেরিয়েন্স আছে, কত বাবুকে কোলে নিয়ে এসি হিসেব নেই, বরং আপনি ফেলে দিবেন। আরসি মাঝখান থেকে হেসে বললে, এমন করছিস কেন রুহি? ভাইয়ার কোলে দে, তুই তো এমনিতেই সারাদিন বাচ্চাটার সঙ্গে মেতে থাকবি, কেউ তো মানা করবে না। রুহি কাঁদো কাঁদো চোখে তাকায় নিজের বোনের দিকে। সেও অন্য দলে চলে গেছে। আলতো শ্বাস ফেলে হার মানল রুহি। নিজের মায়া আর যত্নে ভরা হাতের ছায়া বাচ্চাটিকে ঋতিপের কোলে সঁপে দিল। আর ঋতিপ ভুরু নাচিয়ে বিজয়ের হাসি দিল। আজকাল সে নিজেও বাচ্চামিতে মেতে ওঠে রুহির সঙ্গে। নিজের ভেতরের সে বাচ্চামির কথা ভাবতে ভাবতে ঋতিপ নিজেই হেসে ফেলল। পরপরই চোখে ফুটল কোলে থাকা শিশুর প্রতি অনাবিল মায়ার ছায়া। তারপর বাচ্চাটিকে বুকের সাথে চেপে আস্তে করে স্নিগ্ধ কণ্ঠে উচ্চারণ করল, মাশাআল্লাহ। এরপর বাচ্চাটার কপালে আলতো চুমু আঁকলো। এ যেন নিশ্ছিদ্র ভালোবাসা, শান্তি আর আনন্দের এক অদ্ভুত মিশ্রণ। মুখে উচ্ছ্বাস না দেখালেও সে অপেক্ষায় ছিল এই দিনের। পরের দিন বিকেলে আরসি আর বাবুকে নিয়ে হসপিটাল থেকে ফিরল সকলে। ডাক্তাররা পরিষ্কার করে বলে দিয়েছেন যে ভয়ের কিছু নেই, বাচ্চার মায়ের বাসায় যত্ন নিলেই চলবে। তাছাড়া আরসিও আর হাসপাতালে থাকতে ইচ্ছে করছিল না। চারদিকের স্যালাইন, গন্ধবদ্ধ সাদা দেয়াল, যন্ত্রের ন্যায় বসে থাকা সব মিলিয়ে তার দম বন্ধ হয়ে আসছিল। সে মনে মনে শুধু একটাই কথা ভাবছিল যে যত তাড়াতাড়ি সম্ভব ঘরে ফিরতে হবে তাকে। রিভানও আর আপত্তি করল না। স্ত্রী আর সন্তানকে নিয়ে সোজা বাড়ির পথ ধরল। রুহির কোলে তখন ঘুমে ঢলে পড়েছে বাবু। আরসি খুব আস্তে করে শিশুটার ঘুমে ব্যাঘাত না করে এমন স্বরে বলল, ওকে বিছানায় শুয়ে দে রুহি, আর তুইও পারলে নিজের রুমে গিয়ে একটু রেস্ট নে, অনেকক্ষণ তো রাখলি ওকে। রুহি মাথা নেড়ে সাবধানে বাবুকে বিছানায় শুয়ে দিল। আর যাওয়ার আগে বলল, আপু আমি কিন্তু ভেবে রেখেছি কাল নাম ঠিক করব বাবুর, মনে করিয়ে দিলাম তোমায়। আরসি মৃদু হেসে বলল, হ্যাঁ তোর দেয়া নামই ফাইনাল হবে, চিন্তা করিস না। রুহিও আলতো হেসে দরজাটা আস্তে করে টেনে বন্ধ করে গুটি গুটি পায়ে ঘর থেকে বেরিয়ে এলো। মনে হচ্ছিল একটু শব্দ হলেই বাবুর ঘুম ভেঙে যাবে। এরপর রাত বাড়তেই সবাই খাওয়া দাওয়া সেরে যে যার ঘরে চলে গেল। শুধু রুহি আর ঋতিপ, কেউই খায়নি রাতে। ঋতিপ তখনও বাড়ি ফেরেনি, হাসপাতাল গিয়েছিল। তবে একটা ফোন আসায় সে জরুরি বলে বেরিয়ে যায়। তারপর সে আর আসেনি। রুহি আরসির সঙ্গে ফিরে এসেছে বাড়িতে।
রুমে গিয়ে কয়েকবার ফোন করেও রুহি শুধু উত্তর পায়নি, কারণ ফোন সুইচ অফ বলছে। ঘড়িতে রাত 11টা ছুতেই দরজায় শব্দ হয়। দেখতে পায় রীতি ফিরে এসেছে। রুহি তখন একা একা বসে অপেক্ষা করছিল অন্ধকার ঘরে। অভিমানের চোটে আলো জ্বালায়নি, শুধু ড্রিম লাইটই জ্বালানো ছিল। ঋতিবকে ফিরে আসতে দেখা মাত্রই সব ভুলে গিয়ে জমে থাকা দুশ্চিন্তা কথায় গলে পড়ল। কোথায় গিয়েছিলেন কিছু না বলে? কত চিন্তা করছিলাম আমি জানেন? ফোনটাও ধরলেন না। ঋতিব ততক্ষণে শার্ট বদলে একটা মেরুন টি শার্ট গায়ে জড়িয়ে এসে রুহির পাশে বসল। রুহির মাথায় আলতো করে ঠোঁট ছুঁয়ে পকেট থেকে ফোনটা বের করে দেখালো চার্জ শেষ হয়ে গিয়েছিল, তাই ফোন ধরতে পারেনি। রুহি আর কিছু বলল না। ঋতিব বিছানার পাশে ছোট্ট ডেস্কটপের ওপর ফোনটা চার্জে লাগাতে লাগাতে বলল, আমার একটা বন্ধু আছে, নাম স্বাধীন, চেনো তো? ওর বিয়ের জন্যই গিয়েছিলাম, তখন তাড়াহুড়ো করে বিয়ে দিয়ে এলাম। রুহির চোখ বড় হয়ে গেল। বিয়ে দিলেন মানে? আমি একা না, আমরা কয়েকজন বন্ধু মিলে বিয়ে দিয়েছি। আসলে হুট করেই সব হয়েছে। দুই পরিবারের অমত ছিল, কিন্তু ছেলে মেয়ে দুজন দুজনকে ভালোবাসে অনেক দিন ধরে। টিপিক্যাল ফ্যামিলি। সো প্রেমের বিয়ে মানতে চায়নি, তাই কাজের দিকে ছোট করে ব্যবস্থা করলাম। সব গুছিয়ে দিতে সময় লেগে গেল, তাই দেরি হলো ফিরতে। রুহি বিস্মিত হয়ে তাকিয়ে বলল, এত বড় কাহিনী ঘটে এত নর্মাল কি করে আসেন? তাছাড়া এসব কি ঠিক হলো? দুই পরিবারই তো কষ্ট পাবে এতে। ঋতিব নির্লিপ্ত গলায় উত্তর দিল, সব ঠিকই রয়েছে। মেয়েটাকে জোর করে বিয়ে দিতে চাইছিল মেয়ের বাবা। সারা জীবন কষ্ট পেয়ে এতগুলো জীবন নষ্ট হচ্ছে, দুদিন কষ্ট পাওয়া ভালো। পরিবারগুলো ছেলেমেয়েদের মুখ চেয়ে কদিন পর এমনিতেই মেনে নেবে। সসিল। রুহি ধীরে বলে, বুঝলাম। একটু থেমে ঋতিব জিজ্ঞেস করলো, রাতে খেয়েছো? আমি কিন্তু খেয়ে এসেছি। রুহি মাথা নেড়ে বলল, না, ভাতটাত খেতে ইচ্ছে করছে না। ঋতিব রুহির হাতটা তুলে আলতো করে ধরে হাতের উল্টো পিঠে চুমু দিয়ে মুচকি হেসে বলল, তাহলে কি খেতে ইচ্ছে করছে আমার রুহি পাখির? এ আদুরে ডাকে রুহির অভিমান ক্লান্তি সব এক নিমিষেই গলে গেল। এভাবে যখন ঋতিব আদুরে স্বরে তাকে ডাকে, তখন রুহির পেটে প্রজাপতি উঠতে শুরু করে। তখন কি আর লজ্জা লাগে তার? ঋতিবের আদুরে স্বরে লাইপে লাজুক হেসে সে বলল, চকলেট খেতে ইচ্ছে করছে, কিন্তু এত রাতে দোকান তো সব বন্ধ। ঋতিব হঠাৎ উঠে দাঁড়ালো, তারপর বলল, ওকে, আমি বানিয়ে দিচ্ছি। রুহি অবাক হয়ে তাকে রইল, চোখে বিস্ময় কিন্তু মুখে অপ্রত্যাশিত আনন্দ। এর মধ্যে ঋতিব কিচেনে ঢুকে পড়েছে। রুহিও পিছু নিল। দেখল ঋতিব কিচেনে ঢুকতে জায়গাটার চেহারাই বদলে গেছে। সাদা রঙের একটা অ্যাপ্রন পরে নিয়েছে সে। সাধারণ একটা অ্যাপ্রন, অথচ তার আটসাট বলিষ্ঠ শরীরের ওপর পড়ে অদ্ভুতভাবে মানিয়ে গেছে। কাঁধ দুটো চওড়া, হাতের পেশিগুলো স্পষ্ট। কাজের ফাঁকে ফাঁকে নড়াচড়া করলেও আরও চোখে পড়ছে চুলগুলো এলোমেলো নয়, আবার পুরো গোছানো না। কয়েক গোছা চুল কপালে সুইসুই করছে। মাঝে মাঝে কাজের ফাঁকে মাথা নামালে সেই চুলগুলো আরও সামনে ঝুঁকে পড়ছে, যা তাকে আরও কঠিন আর গভীর করে তোলে। মুখের ভাব গম্ভীর আর অত্যাধিক মনোযোগে ভরা, যেন খুব গুরুত্বপূর্ণ কাজ করছে এই রান্নাঘরে। চোখে এক ধরনের স্থিরতা বিদ্যমান, ঠোঁট শক্ত করে চেপে রাখা, কিন্তু সেই গম্ভীরতার ভেতরেও ভারিক্কিভাবে স্পষ্ট। আসলে এই গম্ভীর ভাব তার মুখে সবসময়ই থাকে। শুধু রুহির কাছে আসার সময় অদ্ভুত পাগলামি করে এই লোক। এসব ভাবতে ভাবতে রুহির পেটে আবার এক ঝাঁক প্রজাপতি উঠল। পরক্ষণেই রুহি ঋতিবের সামনে এসে তাকে জাপটে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, থ্যাংক ইউ। ঋতিব হালকা হাসলো প্রসন্ন ভঙ্গিতে। তারপর রুহির কপালে চুমু দিয়ে বলল, ইয়োর উইশ ইজ মাই কমান্ড রুহি পাখি। একটু পর ঋতিব আলতো করে রুহির কোমরটা ধরে সাবধানে তাকে কিচেনে কাউন্টারে বসিয়ে দিল। এখানে এসেছো কেন? ঘরে থাকতে পারতে। রুহি আগে পিছে বাচ্চাদের মতো পা নাড়াতে নাড়াতে বলল, আপনাকে ছাড়া একা একা ভালো লাগে না। আজ সারাদিনে তো আপনাকে কাছেই পাইনি। ঋতিব তৈরি বাটার কেক ওভেনে রেখে রুহির কানের লতিতে ঠোঁট ছুঁয়ে বলল, কাল শুক্রবার কিন্তু। রুহি লাজুক হাসিতে মাথা নেড়ে বলল, তো নতুন কি? এবার আকস্মিকভাবে ঋতিব রুহির দিকে এগিয়ে এলো। তার শ্বাস প্রশ্বাস যেন ধীরে ধীরে কাছে মিশে যেতে চাইছিল। রুহি পেছনে সরার চেষ্টা করলো, দেয়াল বাধা হয়ে দাঁড়ালো
আর তার চোখ পিটপিট করে এদিক ওদিক ঘুরতে লাগলো, একটু লাজুক ও বিব্রত ভঙ্গিতে। মুহূর্তটি আবেশে এতটা ঘন হয়ে উঠেছিল যে দুজনের হৃদস্পন্দন শোনা যাচ্ছিল, কারণ আর কোনো আওয়াজের উপস্থিতি ছিল না কিচেনে, যেখানে স্পন্দনরা কথা বলছিল এক ভাষাহীন ভালোবাসায়। রুহির ছোটোখাটো নাজুক দেহখানা তখন ঋতিভের বাহুতে বন্দি। ঋতি ভালোমতো পরখ করে রুহিকে, তার পিটপিট কম্পিত চোখের পাতা, তীর তীর করে কাঁপা অধৈর্যরা সব কেমন অদৃশ্য এক চুম্বকের ন্যায় টানছে তাকে। ঋতিভ সূক্ষ্ম হাসল সশব্দে, রুহির ফুলো ফুলো গালে চুমো খেলো। একটা সময় পর মেয়েটার গ্রীবায় মুখ গুজে হাসকি স্বরে শুধালো, এখন চুপ হয়ে গেলে কেন? এতক্ষণ তো খুব কথা বলছিলে। রুহি অস্ফুট স্বরে কিছু বলার চেষ্টা করছিল, তখনই পেছন থেকে রিহান হতভম্ব হয়ে বলল, ভাই তোরা রুমে কেন যাস না? সেদিন দেখলাম বারান্দায়, আজ আবার কিচেনে, যেখানে সেখানে শুরু হয়ে যাস। ঋতিব রিহানের গলা পেয়ে এক ঝটকায় দূরে সরে যায়, আর রুহি লজ্জায় মাথা নিচু করে ফেলে। চোখে লুকানো অপ্রতিভ লাজ। ঋতিব হতাশে কাতর চোখে তাকে বলল, এত রাতে কিচেনে কি ভাইয়া? এদিকে রুহি ফিক করে হেসে ফেলে আর এক মুহূর্ত অপেক্ষা না করে নিজের রুমের দিকে চলেছে এক দৌড়ে। রিহান হাতের চোখ উঁচু করে দেখে হেসে বলল, পানি খেতে এসেছিলাম। ঋতিব চোখ কুঁচকে বিরক্তিকর ভঙ্গিতে জবাব দেয়, এত বড় বাড়িতে প্রাইভেসি নেই নাকি? হাউ ইজ দ্যাট পসিবল? রিহান জগে পানি ভরতে ভরতে ঠোঁটের কোণে মৃদু হাসি এনে বলল, এটা সত্যি। এর জন্য তোর ওই টিফিনের ঘরই বেস্ট, কেউ প্রাইভেসি নষ্ট করবে না। ঋতিব ঘাড় বাঁকিয়ে হালকা এসে বলল, গুড আইডিয়া। পরদিন বিকেলে ঈর্ষাদ ডিউটি থেকে ফিরল। অর্পিতাকে প্রতিদিনের ন্যায় এক গ্লাস পানি দিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, জানেন বড় ভাইয়ার ছেলে হয়েছে, মিষ্টি পাঠিয়েছে আমাদের জন্য, আর বাড়িতে যেতে বলেছে আমাদের। ভাইয়া, ভাবি, বড় মা কতবার করে বলছিল। ঈর্ষাদ পানি খেয়ে গ্লাসটি টেবিলে রেখে পুলিশের ইউনিফর্ম পরিবর্তন করতে করতে বলল, আলহামদুলিল্লাহ, তাহলে তোমাকে পৌঁছে দিয়ে আসি বাড়িতে। আমি তো থাকতে পারবো না, ডিউটি আছে জানাই তো। অর্পি মাথা নেড়ে বলল, থাকতে হবে না, আমিও তো থাকবো না। আজই যেই বরং বিকেলের দিকে, রাত 9টার দিক, 10টার আগে ফিরে আসবো। ঈর্ষাদ অর্পির গালে হাত রেখে হালকা স্বরে বলল, তাহলে রেডি হয়ে এসো, এখনই বেরোবো, না হলে দেরি হয়ে যাবে। অর্পি আনন্দে মুখ ঝলমলিয়ে ওঠে, সত্যি এখনই যাব? ঈর্ষাদ আলতো হেসে মাথা নাড়ালো। অর্পি রেডি হতে গেলে ঈর্ষাদ তার হাত টেনে নিজের কাছে এনে বলল, ওয়েট, তখন তো ফোন করে কি একটা সারপ্রাইজের কথা বলছিলে, সেটা কি বললে না তো? অর্পির মনে পড়ে, হ্যাঁ, সে অনেক কিছু ভেবেছিল, কিন্তু বাবু হওয়ার খবর শুনে তার পরিকল্পনার গোছ গাছ সব এলোমেলো হয়ে যায়। ধীর স্বরে সে বলল, সারপ্রাইজ রেডি করতে পারিনি। ঈর্ষাদ শান্ত স্বরে বলল, ওকে, নো প্রবলেম, এসব পরে ঠিক করা যাবে, আগে না হয় তোমার বাড়ি থেকে ঘুরে আসি। অর্পি মাথা নাড়িয়ে রেডি হতে চলে গেল, কিন্তু মনে খসখসানি রয়ে গেল। সে কত কিছু ভেবেছিল, আজকের দিনটা সে বিশেষ করতে চেয়েছিল, আবার বাবুটাকে দেখার আগ্রহ নিজেকে দমাতে পারছিল না। ঈর্ষাদ, তোমাকে একটা কথা বলার ছিল। অর্পি কিছুটা আমতা আমতা করেই বলল কথাটা। ঈর্ষাদ তখন আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের হাতা দুটো যত্ন করে ফোল্ড করছিল, ঘড়ির স্ট্র্যাপ ঠিক করছিল। আজ সন্ধ্যার আগেই শ্বশুরবাড়ি যেতে হবে তার। বাবু হওয়ার খবর পৌঁছেছে যে, এমন দিনে গিয়ে তো আর এলোমেলো থাকা যায় না। এদিকে দুই চুরি পাখির সংসার গড়ে উঠেছে বহুদিন হলো। সময়ের সাথে সাথে দুজনেই দুজনকে চিনেছে, বুঝেছে। তবু আজ অর্পির কণ্ঠে অদ্ভুত এক দ্বিধা, যা ঈর্ষাদ বুঝতে পারল না। তাই হালকা হাসি দিয়ে পেছনে না ঘুরে বলল, যা বলার বলে ফেলো না, এত হেজিটেট করছো কেন? এতদিন পর কিন্তু আমি এরকম হেজিটেশন মানব না। অর্পি অকারণে হাত কসলাতে লাগলো, দ্বিধাগ্রস্ত হয়ে, চোখে মুখে স্পষ্ট নার্ভাসনেস। কথাগুলো ঠিক গুছিয়ে উঠতে পারছে না। কিছুক্ষণ ইতস্তত করে আবার বলল, জানি এখন এসব কথা বলার সঠিক সময় নেই, কিন্তু ওই বাড়িতে গেলে আর সুযোগ পাবো না। আবার না বললেও মনটা শান্ত হচ্ছে না, তাই। এরশাদ এবার পুরোপুরি তার দিকে ফিরল। অর্পিকে নিজের কাছে টেনে নিয়ে কয়েক মুহূর্ত চুপ করে তাকিয়ে রইল। আজ অর্পিকে অসম্ভব সুন্দর লাগছে। নীল জর্জেটে শাড়ি পরেছে সে, অদ্ভুতভাবে তার স্যুটটাও নীল রঙের ছিল, মিলে গিয়েছে। কিন্তু বউয়ের সেসব সৌন্দর্যের প্রশংসা পরেও করা যাবে, আগে বউয়ের দ্বিধা দূর করা যাক।
তাই আর না ভেবে ভরসার সহিত বলল, আরে বলো তো, এত কি ভাবছো? আমার কাছে আবার কিসের সংকোচ? কিছু লাগবে তোমার? অর্পি এবার ঈর্ষাদের সমুদ্র নীল চোখের দিকে তাকালো। আগে এই চোখ দুটোতে ভয় পেত সে, কিন্তু এখন তা আনমনেই ভালো লাগায় পরিণত হয়েছে। তাই সাহসটা সেখান থেকে ধার নিল। আর কোনো হেয়ালি করতে ইচ্ছে করলো না তার। অনেক তো হলো, আর কত নরম দৃঢ় স্বরে বলতে শুরু করলো, এতদিনে আমি একটা জিনিস খুব ভালোভাবে বুঝেছি, আপনি আমাকে খুব ভালোবাসেন। আর কথাটা বলে অর্পি না চাইতেও মাথা নিচু করে নিল, কিন্তু ঈর্ষাদ যেন বাকিটা আগেই ধরে ফেলেছে, আন্দাজ করে ফেলেছে। পুলিশ তো প্রচুর বিচক্ষণ সে। তাই খানিকটা অধৈর্য হয়ে অর্পির থুতনি তুলে ধরল, পুরোপুরি অস্থির হয়ে বলল, আর ধৈর্যের পরীক্ষা নিও না অর্পি, কথা সম্পূর্ণ করো, জাস্ট স্পিক আপ। অর্পি সামান্য কেঁপে ধীর স্বরে বড্ড আবেগ নিয়ে বলল, ওই যে সেদিন বলেছিলাম না, স্বামীদের প্রতি ভালোবাসা এমনি হয়। হয়তো আপনার কথাটি সত্যি হয়ে গেছে, আমি বোধহয় ভালোবেসেই ফেললাম। ঈর্ষাদ আর এক মুহূর্ত অপেক্ষা করল না, সে অর্পিকে বুকে টেনে মুখটায় চুমুতে ভরিয়ে দিল। কতদিনের প্রতীক্ষার পর আজ অবশেষে সেই দিন এসেছে। অর্পিও স্বাভাবিকভাবে ঈর্ষাদের পিঠে হাত রাখল, হৃদয়ের আবেশে ভরে। এখন আর কোনো দ্বিধা নেই, কোনো সংকোচ নেই। এই মানুষটাকে আপন করতে কোনো বাধা নেই। অর্পি হঠাৎ এক দুঃসাহসিক কাজ করে বসে, ঈর্ষাদের বুক থেকে মাথা উঠিয়ে পায়ের পাতার উপর ভর দিয়ে ঈর্ষাদের গালে ঠোঁট ছুঁয়ে দেয়। এরপর ঈর্ষাদের গলা জড়িয়ে তারপর বলে, এটা কিন্তু বৌগত স্পর্শ। ঈর্ষাদ হেসে ফেলে, এমন কথায় মৃদু হাসিতে চোখেও খুশির আবেশ ভেসে ওঠে। সে বলল, ভালোবাসি। অর্পিও জড়িয়ে ধরে পুরুষালী বুকে মুখ গুজে বলে, আমিও। নিশ্ছিদ্র নিঃশব্দে কিছুক্ষণ পর তাদের দুই অধৈর্যরা মিলে গেল তীব্র অনুভূতির অনলে। দূরত্ব মিটিয়ে হৃদয়ের আবেশে তাদের মধ্যে এক অদ্ভুত সংযোগ তৈরি হলো। খানিক মধুর সময় পার করে দুজনে নীরব থাকে। নীরবতা ভেঙে ঈর্ষাদ বলল, আচ্ছা আমরা আজ ওই বাড়িতে যাই না? মানে কাল যাই, পাক্কা যাব কাল, কিন্তু আজ না। অর্পি অবাক হয়ে জিজ্ঞাসা করল, আজ যাব না কেন? হঠাৎ কি হলো? ঈর্ষাদ ঠোঁট গোল করে হালকা শ্বাস ফেলে। তারপর অর্পির কাছাকাছি এসে তার সাথে ইঞ্চি সম দূরত্ব মিটিয়ে পাঁচক হলে তুলে নেয়। তেমন কিছুই হয়নি, আসলে অনেক কাজ বাকি। যেমন এখন আমি তোমাকে, মানে আমার বউকে মন ভরে দেখব, এই যে এত সাজলে তার জন্য প্রশংসা করব, আর অনেক অনেক ভালোবাসবো। তুমি বউগত স্পর্শ দেবে আর আমি স্বামীগত স্পর্শ। দেখেছ কত কাজ, আর এসবের জন্য এর থেকে উপযুক্ত সময় হতেই পারে না। অর্পি ঈর্ষাদের গলা জড়িয়ে আরও একবার হাসলো। কী সব আবল তাবল কথায় ভোলাচ্ছে অর্পিকে। এতটা বোকানো অর্পি কিছুক্ষণের মাঝে সে টের পেল জাদ্রিল এসপি অধৈর্য হতে শুরু করেছে। কিন্তু এই এসপির অধৈর্য ছোঁয়া এরকম মধুর, হৃদয় ছুঁয়ে যাওয়া মনে হচ্ছে তার। দুটি ভিন্ন মানুষের অনুভূতি আর একবার নিজেদের সান্নিধ্যে এসে প্রস্ফুটিত হলো। দুটি প্রাণীর অনুভূতির অন্তরাত্মার কোমল স্পন্দে আরও কাছাকাছি এসে মিলিয়ে গেল। দীর্ঘ সময় পর একটি স্বপ্নাতীত মুহূর্ত কাটে। অর্পি যখন ঈর্ষাদের বুকে মাথা গুজে চোখ বুজেছিল, তখন ঈর্ষাদ জেগে সে অর্পির গালে বুড়ো আঙ্গুল দিয়ে অদৃশ্য আঁকিবুকিতে ব্যস্ত ছিল। খানিকক্ষণ পর খেয়াল করল অর্পি অচেতন হয়ে এলোমেলো ভঙ্গিতে কম্বল সরিয়ে ঘুমাচ্ছে। তাই ঈর্ষাদ অর্পির গায়ের কম্বলটা জড়িয়ে তাকে টেনে শক্ত করে নিজের সাথে জাপটে ধরল। নিজেদের উপরে আরও দুটো কম্বল ছড়িয়ে দেয়। একটাতে হচ্ছিল না, প্রচুর ঠান্ডা এমনিতে, আবার এসবের মাঝে কি একটা ভেবে মৃদু হাসি দিয়ে ঈর্ষাদ বলল, অর্পি তোমার জন্য একটা নিষেধাজ্ঞা তৈরি করেছি। এই মুহূর্ত থেকে তুমি আমাকে আপনি বলতে পারবে না। অর্পি চোখ বুজেছিল ক্লান্তিতে, তবু ঈর্ষাদের গলা পেয়ে আধো আধো চোখ মিলে অস্ফুটে বলল, কিন্তু আপনিও তো আমাকে আপনি বলতেন। সুরের তো আপনি দিয়েই হয়েছিল, তার কি হবে? ঈর্ষাদ মৃদু কণ্ঠে বলল, শুরুটা থাকুক আপনিময় হয়ে, আর শেষটা না হয় তুমিময় হোক। রুহি নিজের ঘরের নিভৃত কোণে বসে খেলছিল সুহিকে নিয়ে। খেলতে খেলতে কখনো সে মমতার ছোঁয়ায় সুহিকে বুকে টেনে নিত, নিজের কোমল হাতে আদর বুলিয়ে দিত। আর গায়ে পার্সিয়ান বিড়াল হয় সুহি, বেশ গোলগাল, তার শরীর ঢাকা ছিল তুলোর মতো নরম পশম দ্বারা। সুহির দুধ সাদা লোমে হাত রাখলেই রুহির মন জুড়ে নেমে আসতো এক অনির্বচনীয় প্রশান্তি। এখন আদুরের ছোঁয়ায় ধীরে ধীরে সুহির গায়ে হাত বুলিয়ে দিচ্ছিল রুহি। অন্যদিনের চেয়ে ওকে আজ একটু বেশি আদর করছে রুহি, কারণ রুহি ভাবছে সুহি রাগ করেছে তার ওপর। তাই আদর করতে করতেই মৃদু স্বরে বলল, সুহি তুই কি আমার ওপর রাগ করে আছিস?
আমি তোকে একটু কম সময় দিচ্ছি বলে, আর আহান বাবুকে বেশি সময় দিই বলে। আরে বোকা, রাগ করিস না, আমি বাবুকে যেমন ভালোবাসি তোকে ঠিক তেমনই ভালোবাসি, একটু কম না। বিড়ালটি যেন রুহির কথাগুলোর মানে বুঝেছে, তাই রুহির আরেকটু কাছে কোল ঘেঁষে নরম স্বরে মিউ মিউ করে ডেকে উঠল। সেই ডাকের ভেতর ছিল ভালোবাসার স্বীকৃতি, ছিল রুহির স্নেহের জবাব। রুহি আনমনে ডিভানে বসে সুহির সঙ্গে বকবক করছে। কলেজ থেকে ফিরে সে যে আরসির ঘরে ঢুকেছিল বাবুকে নিয়ে, উঠতেই মন চাইছিল না তার। বাবুর নামটাও সে নিজেই রেখেছে আহান। সবাই নামটা পছন্দ করায় রুহিরও আনন্দে গদগদ ভাব। একটু আগে আরসি জোর করে তাকে ঋতিভের ঘরে পাঠিয়ে দিয়েছে, না হলে হয়তো রুহি বাবুকে বুকে নিয়েই সন্ধেটা পেরিয়ে দিত। বাবুটাও তো রুহির কোলে থাকলে এমন শান্ত থাকে যেন কতদিনের পরিচয় তাদের। এবার রুহি আলতো করে সুহিকে কোল থেকে নামিয়ে তার জন্য বরাদ্দকৃত নির্দিষ্ট বাটিতে দুধ ঢেলে দেয়। রুহি লেজ নাড়িয়ে মনের সুখে দুধ খেতে লাগে। আর রুহি ডিভানের উপর হয়ে শুয়ে পড়ে, হাত ভাঁজ করে হাতের তালুতে থুতনি ঠেকিয়ে পাদোলা ছিল চোখ ভরা মমতায়। আর সুহির খাওয়া দেখছে, আর ঠোঁটে অজান্তেই গুনগুন স্বর উঠিয়ে কোনো অচেনা সুর গাইছে। সেই ঘরের ভেতর তখন একটুখানি গানের কোমল রেশ ছড়িয়ে পড়েছে। ঋতিভ কলেজ শেষ করে বিকেল 4:30টায় বাড়ি ফেরে। গেট পেরিয়ে সোজা নিজের ঘরে চলে আসে। হাত মুখ ধুয়ে নিয়ে অভ্যাস মতো বারান্দার এক চক্কর দিতে যায় রুহিকে খুঁজতে। সেখানে এসে দেখে রুহি কানে ইয়ারফোন গুঁজে চোখ বুজে নিশ্চিন্তে শুয়ে আছে ডিভানে। তবে ঋতিভ আর বিরক্ত করে না, চুপচাপ ফিরে এসে টেবিলে ঢাকা দেয়া ভাত খেতে নেয়। দুপুরে কিছু খাওয়া হয়নি তার, তাই ক্ষুধাটাও বেশ জোরালোই ছিল। খাওয়া শেষে এক গ্লাস পানি খেয়ে আবার বারান্দায় আসে। রুহির মাথার পাশে বসে পড়ে সে। ততক্ষণে সুহি ঋতিভকে দেখে সুহি লেজ নেড়ে এগিয়ে আসে। ছোট্ট শরীরটা লাফিয়ে ওঠে, ঋতিভের কোলে জায়গা করে নেয়। ঋতিভ স্নেহে তাকে কোলে তুলে নেয়, তবে সুহিকে আদর করলেও দৃষ্টি আটকে পড়ে রুহির দিকে। আচমকা সুহি মিউ মিউ করে ডেকে ওঠে। সেই শব্দে রুহির ঘুম হালকা হয়ে যায়। চোখ কষলে পিটপিট করে চোখ মেলে, মাথা তুলে দেখে ঋতিভ তাকিয়ে আছে তার দিকে। মুহূর্তের মধ্যে হন্তদন্ত হয়ে শোয়া অবস্থা থেকে বসে পড়ে সে। ঠোঁট উল্টে বলে ওঠে, আপনি কখন এলেন আর আমাকে ডাকেননি কেন? ঋতিভ ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলে, ডাকলে মাথামোটা মেয়েটার এমন হাল কি করে দেখতাম? রুহি বুঝতে না পেরে কপাল কুঁচকে জিজ্ঞেস করে, আমি আবার কি করলাম? ঋতিভ ছোট্ট করে শ্বাস ছাড়ে সুহিকে কোল থেকে নামিয়ে দিয়ে রুহির কোমরের উপর উঠে যাওয়া টপসটা টেনে ঠিক করে দেয়। স্কার্ট পরায় ওপরে টপস উঠে গিয়ে কোমর সামান্য উন্মুক্ত হয়েছিল। ঋতিভের এমন কাজে সব বুঝতে পেরে রুহির মুখ লজ্জায় লাল হয়ে ওঠে। অস্বস্তিতে চোখ নামিয়ে নেয় সে। দিন দিন কি যে বেখারি হচ্ছে সে, ঘুমালে যেন সব হুঁশজ্ঞান হারিয়ে বসে। এই ভাবনাগুলো তার মুখে ভেসে ওঠে। ঋতিভ তা পড়ে নেয় অনায়াসে। আড়ালে এক সিলতে দুষ্টু হাসি খেলে যায় ঋতিভের ঠোঁটে। রুহি অস্বস্তিতে পোশাক ঠিক করে নিয়ে প্রসঙ্গ পাল্টাতে চায়, কে খেয়েছেন আপনি? আমি টেবিলে খাবার বেড়ে রেখেছিলাম। ঋতিভ মাথা নেড়ে সম্মতি জানায়। উঠে দাঁড়িয়ে সুহিকে রুহির কোলে তুলে দিয়ে বলে, রেডি হয়ে নাও, বিছানায় একটা ড্রেস রেখেছি ওটাই পরবে, আর আপাতত সুহিকে কোথাও রেখে আসো। রুহিও ডিভান থেকে উঠে দাঁড়ায়, সুহিকে কোলে নিয়ে বিস্ময় মিশ্রিত কণ্ঠে বলে, কোথায় যাব আমরা? সন্ধ্যা তো হয়ে গেছে, একটু পরে রাত হবে। এই রাতে? ঋতিভ কথার মাঝেই থামিয়ে দেয়, গেলেই জানতে পারবে, এখন নো মোর কোশ্চেন। কথা বলতে থাকলে আরও দেরি হবে, এখন তাড়াতাড়ি ওকে রেখে এসো, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। এরপর আর কোনো কথা না বাড়িয়ে রুহি আরসির ঘরের দিকে এগিয়ে যায়। রুহি ধীর পায়ে আরসির কাছে গিয়ে সুইকে মেঝেতে নামিয়ে দিয়ে বলল, আপু ওকে একটু দেখে রেখো। আরসি মাত্রই ছেলেকে ঘুম পাড়িয়েছে। আয়নার সামনে বসে চুল আঁচড়ানোর সময় রুহিকে দেখে ভুরু কুঁচকে তাকালো, কেন রে, তোর আবার কি হলো, কোথায় যাচ্ছিস? রুহি হালকা হেসে উত্তর দিল, উনি নাকি কোথাও নিয়ে যাবেন বলল, কিন্তু ঠিক কোথায় সেটা বলেননি। তাছাড়া আমাকে কিছু বলে করে নাকি? যাই হোক, আমি ভাবলাম সুহিকে তোমার কাছে রেখে যাও। আরসি হেসে উঠল, বেশ তো, ঘুরে আয়, ভালো লাগবে, সুহি আমার কাছেই থাকুক। রুহি মাথা নেড়ে সম্মতি জানালো, আচ্ছা। তারপর সে নিঃশব্দে হেলে দিলে নিজের ঘরের দিকে পা বাড়ল। দরজা চাপিয়ে দিয়ে ঘরে এসে দেখে বারান্দায় ঋতিভ বসে কফির কাপে চুমুক দিচ্ছে।
আর হাঁটুতে ল্যাপটপ নিয়ে বসে আছে। এখন শুধু শুধু তাকে না দেখে বিছানায় থাকা পোশাক হাতে নিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল রুহি। ওয়াশরুম থেকে বেরিয়ে রুহি ধীরে ধীরে আয়নার সামনে এসে দাঁড়ালো, কেবল একবার নিজেকে দেখে নিতে, স্বাভাবিকভাবে কেমন লাগছে সেটুকু দেখতে। কিন্তু আয়নায় নিজের দিকে চোখ পড়তে সে নিজে থমকে গেল। অজান্তে ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে এলো এক টুকরো বিস্ময়। মৃদু খুলে গেল কোমর ঠোঁট জোড়া। তার গায়ে পড়া লং গাউনটি বিভিন্ন রঙের মিশেলে স্নিগ্ধ সমারোহ ছড়াচ্ছে। নানা রঙের মিশেলে তৈরি কাঁচ করা গাউনটিতে অসংখ্য রঙিন প্রজাপতি রয়েছে। প্রজাপতিগুলো স্থির হয়েও যেন প্রাণে ভরপুর ডানায় ডানায় ছড়িয়ে যাচ্ছে। গাউনের গলা আর কুনি পর্যন্ত হাতার অংশটুকু নেট ফেব্রিক কাপড়ে তৈরি, যা পুরো সাজটাকে আরও কোমল ও মার্জিত করে তুলেছে। নেটের ফাঁক দিয়ে রুহির সফেদ ত্বকের হালকা আভা গাউনটিতে এনে দিয়েছে এক ধরনের অমায়িক সৌন্দর্য। গাউনটি তার শরীরের সঙ্গে এমন নিখুঁতভাবে মানিয়ে গেছে, দেখে মনে হচ্ছে ঠিক রুহির জন্যই এটি তৈরি। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের দিকেই তাকিয়ে থাকে বিস্ময়কর চোখে। নিজের চেনা মুখ, পরিচিত ভাব, অথচ আজ সব কিছু নতুন লাগছে রুহির কাছে। গাউনের সৌন্দর্যের সঙ্গে রুহির স্বাভাবিক সৌন্দর্য মিলেমিশে তৈরি করেছে এক আলাদা লাবণ্য। ভাবনার গভীরে ডুবে থাকা রুহিকে আচমকায় বাস্তবে ফিরিয়ে আনলো ঋতিভের ডাক। কি হলো রুহি, আর ইউ রেডি? গলা পেয়ে চমকে উঠে রুহি তৎক্ষণাৎ পেছন ঘুরে দাঁড়ালো। তার এই অপ্রত্যাশিত আচরণে ঋতিভ খানিকটা অবাক হয়ে ভুরু কুঁচকে তাকালো। আসলে আয়নার সামনে দাঁড়িয়ে রুহি এতটাই নিজের মধ্যে ডুবেছিল যে গাউনের পেছনের স্টেইন আটকাতেও ভুলে গেছে। এই কথাটা মনে পড়তে সে লাজুক স্বরে বলল, আপনি একটু আপুকে ডেকে দিন না প্লিজ। আসলে একা একা স্টেইনটা লাগাতে পারিনি, আমার হাত পৌঁছাচ্ছে না। ঋতিভের কুঁচকে থাকা ভুরু ধীরে ধীরে শিথিল হয়ে এলো। ঠোঁটের কোণে হালকা হাসি ফুটিয়ে সে রুহির দিকে এক পায়ে গিয়ে সে গভীর চোখে তাকে নিরেট স্বরে বলল, ইয়োর হাজব্যান্ড ইজ রাইট হিয়ার অ্যান্ড হি ইজ মোর দ্যান ক্যাপেবল অফ ফিক্সিং দিস থিং। রুহি কিছু বলার আগেই ঋতিভ আলতো করে তার দুই বাহু ধরে ঘুরিয়ে দিল, পিঠটা নিচের দিকে করে। হঠাৎ এমন স্পর্শে রুহি সামান্য কেঁপে ওঠে, শির দ্বারা বেয়ে এক রাস অনুভূতি স্রোত বয়ে যায়। আয়না চোখ পড়তে রুহি দেখল ঋতিভ ঠিক তার পেছনে, কিন্তু খুব কাছে দাঁড়িয়ে আছে। সে যত্ন করে রুহির চুলগুলো গলার একপাশে সরিয়ে চেইনটা লাগিয়ে দিল। এরপর আর একটু দূরে না সরে সামান্যতম দূরত্বটুকু মিটিয়ে পেছন থেকে দু হাতে রুহিকে আবেশে জড়িয়ে ধরে তার কাঁধে থুতনি ঠেকায়। এমত অবস্থায় রুহির পিঠ ঋতিভের বুকের সাথে লেপ্টে আছে। ঋতিভ গভীর আবেশ নিয়ে নরম স্বরে বলল, রুহি পাখি, ইউ নো না, আমি ঠিক করে প্রশংসা করতে জানি না। ঠিক কোন শব্দে এই সৌন্দর্যের বর্ণনা দিলে নিখুঁত হবে সেটাও জানি না। শুধু এটুকু বুঝতে পারছি, যতটা সুন্দর লাগবে ভেবে ড্রেসটা কিনেছিলাম, বাস্তবে তার থেকে অনেক বেশি সুন্দর লাগছে। রুহির ঠোঁটে সহজাত আলতো হাসি খেলল। চোখ নামিয়ে মৃদু স্বরে সে বলল, ড্রেসটা সত্যি খুব সুন্দর। আমি নিজেই তো এতক্ষণ ধরে নিজেকে দেখছিলাম জানেন। ঋতিভ রুহির সরলতায় তার গালে ছোট্ট চুমু এঁকে দিল। তারপর একটু দূরে সরে গিয়ে বলল, আমি চেঞ্জ করে আসছি, তুমি এর মধ্যে তোমার সাজগোজ কমপ্লিট করো। এই বলে ঋতিভ ঘর ছেড়ে ওয়াশরুমে ঢোকে। রুহি মাথা নাড়িয়ে আয়নার দিকে তাকায়, তারপর আনমনেই নিজের গালে হাত চলে যায়, যেখানে ঋতিভের ঠোঁটের স্পর্শ লেগে একটু আগের ঘটনাটা মনে করতে অল্প লজ্জা লাগে রুহির। এর আগে ঋতিভের কাছাকাছি আসলো, লজ্জা ব্যাপারটা পুরোপুরি কাটেনি, আর হয়তো কখনো কাটবেও না। এই স্পর্শ আলাদা, এই অনুভূতি সম্পূর্ণ আলাদা। একটু পর ধাতস্থ হলে লজ্জা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে রুহি আর দেরি না করে চুল বাঁধার দিকে মনোযোগ দিল। মাথার দুই পাশের সামান্য চুল নিয়ে সে ব্রেইড বানিয়ে ক্লিপ দিয়ে আটকে বাকি চুল খোলা রাখলো, আর ঠোঁটগুলোতে বরাবরের মতো ডিপ রেড মেরুন লিপস্টিকের ছোঁয়া দিয়ে মোটামুটি সাহায্য সম্পূর্ণ করলো সে। এর থেকে অতিরিক্ত কোনো প্রসাধনী ব্যবহারের প্রয়োজন নেই। ঋতিভ ওয়াশরুম থেকে বের হলো। মেরুন রঙের শার্ট পরেছে সে আজ, হাতা ফোল্ড করে। শার্টটি তার আঁটো আর বলিষ্ঠ শরীরকে এমন প্রখরভাবে ফুটিয়ে তুলেছে যে মুহূর্তে চোখ আটকে গেল রুহির। ঋতিভের পরনে ব্ল্যাক কার্গো প্যান্ট, এসব ঋতিভের ম্যানলি লুককে আরও দৃঢ় করে তুলেছে।
ড্রেসিং টেবিল থেকে ঋতিব ঘড়িটিকে হাতে তুলে পড়ে নিল, আর সেই সাধারণ আনুষঙ্গিক মুহূর্তটা রুহি মনোযোগ দিয়ে দেখল। আসলে এই লোকের সব কাজই এত ম্যানলি ভাব, ব্যক্তিত্বটাই এক রকমের টাফ ও রাগার টাইপ। রুহি নিরিবিলি তাকিয়ে আছে গোলগাল চোখে। রুহির হঠাৎ মনে হলো আবারও সে বোধহয় ঋতিবের প্রেমে পড়ল। হুট করে ঠাস করে ঋতিব নিজের চুল ব্যাকব্রাশ করতে লাগলো। এভাবে কি দেখছো? রুহি ঝটপট মাথা নেড়ে বলল, কিছু না। ঋতিব আলমারি থেকে শাল বের করে রুহির গায়ে জড়িয়ে বলল, বাইরে ঠান্ডা, এভাবে যাওয়া যাবে না। রুহি ঠোঁট উল্টে বিড়বিড় করে বলে, আমাকে আন্টি বানিয়ে নিজে ঠিকই হিরো সেজে যাচ্ছে। ঋতিব শুনতে পায়নি, তাই হুরু কুসকে বলে, কিছু বললে? রুহি উত্তর দেয়, না তো, চলুন, এবার তো আপনিই দেরি করছেন। ঋতিব এক পেশে হেসে রুহির হাত ধরে বেরিয়ে আসলো। গাড়িতে ফ্রন্ট সিটে রুহিকে নিজের পাশে বসিয়ে দেয় ঋতিব। আজ কোনো ড্রাইভার নেয়নি, আজ ঋতিব একাই ড্রাইভ করবে। রুহি তার পাশে বসে চুপটি করে গাড়ির জানালার বাহিরে তাকিয়ে আছে, আর ঋতিব ড্রাইভ করছে। বহির্বিশ্বের গোলমাল আর ব্যস্ততা আজ তাদের দুজনকে ঘিরে রাখতে পারবে না। তাদের গন্তব্য এখন চৌধুরী বাড়ির পুরনো ফার্ম হাউস। সেখানে ঋতিব প্ল্যান করে সাজিয়ে গুছিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে রেখেছে নিজেদের জন্য, কারণ অনেক দিন সেখানে কারো যাওয়া হয় না তেমন। তাছাড়া ঋতিব আপাতত আর কোনো ডিস্টার্বনেস চায় না। গাড়ি থামে ফার্ম হাউসের প্রবেশদ্বারের কাছে এসে ঋতিব গাড়ি থেকে নেমে দাঁড়ালো, আর রুহিও তখনই বাইরে আসে। বিশাল বড় বাড়িটার দিকে তাকাতেই চোখ জুড়ে বিস্ময়ে খেলে যায় রুহির। পুরনো অন্ধকার ফার্ম হাউসটি ভয়ঙ্করভাবে রহস্যময় লাগছে তার কাছে। ভুতুরে বাড়ির চেয়ে কোনো অংশে কম লাগছে না বাড়িটাকে। রুহির কণ্ঠে ভয় আর বিস্ময়ের মিশ্রণ। এটা কোথায় নিয়ে এলেন? এটা তো সেই কনজিউরিং মুভির বাড়িটার মতো। ভূতের বাড়িতে কি কেউ বউ নিয়ে ঘুরতে আসে, তাও রাতের বেলা? মেরে ফেলতে চান নাকি আমাকে? রুহির উল্টাপাল্টা কথায় ঋতিব অভ্যস্ত হয়ে গেছে এখন, কারণ রুহি নামক অদ্ভুত জীব এক পিছে আছে দুনিয়ায়। তবু ঋতিব ভাবলেশীন হয়ে বলল, এখানে দয় মারতে আনিনি, বেঁচে দিতে এসেছি। রুহি এক মুহূর্তের জন্য থমকে গেল, তারপর খিলখিল করে হেসে উঠল একরকম শরীর দুলিয়ে। এটা খুবই বিশ্বাসযোগ্য কথা, কিন্তু আমার সত্যি ভয় করছে। ঋতিব এবার ধীরে বলল, বাড়ির ভেতরে আলো আছে, বাইরেটা ভেতরের বেলায় এমন রাতের বেলায় এমন নিস্তব্ধই থাকে, মানুষের আনাগোনা কম এখানে, এর জন্য এসেছি। আমার শান্ত জায়গা খুব পছন্দ। কিছুক্ষণ নীরবতা। তারপর ঋতিব ধীরে রুহির দিকে এগোতে দু হাতে কোলে নিল। রুহি তা বুঝে পেছনে সরে গেল। এভাবে দূরে সরে ঋতিব সামান্য চটে গিয়ে হিসে বলে, সরে গেলে কেন? রাগিও না আমাকে রুহি, আমি কিন্তু মজার মুডে নেই। রিফিউজাল আমার একদম পছন্দ না, তুমি ভালো করেই জানো। রুহি তাড়াহুড়ো করে বলে, আমার কথাটা তো আগে শুনুন। আশ্চর্য, আগে রেগে মেগে বোম হয়ে আছেন, এভাবে কোলে উঠবো না। আমি রিলসে দেখেছি হিরোরা এক হাতে কিভাবে যেন কোলে নেয়, এইভাবে নিন তো দেখি। ঋতিব রাগ ধরে রাখতে পারল না। সে হেসে তার বউয়ের এই বাচ্চামিটাও মেনে নিল। সে এক হাত দিয়েই রুহিকে কোলে তুলে নিল, ঠিক সেই রোমান্টিক নায়কদের মতো, রুহির ভাষ্যমতে হিরোদের মতো। রুহিও খুশিতে গদগদ হয়ে তার স্বামীর গলা জড়িয়ে ধরে বলল, এবার ঠিক আছে? ঋতিব বলল, হ্যাঁ পারফেক্ট, এটার কথাই আমি বলছিলাম। রুহি উচ্ছ্বসিত হয়ে বলল, তার চোখে শিশুসুলভ খুশির ঝলক লেগে আছে। ঋতিব ধীরে ধীরে রুহিকে কোলে নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করলো। রুহি অবাক চোখে চারপাশটা দেখছিল। ঋতিব রুহিকে সোফায় বসিয়ে এক এক করে ঘরের সব আলো জ্বালালো। রুহি এবার চারিদিকে দেখে মাথার ওপরে ঝুলে থাকা বিশাল ঝাড়বাতি, চারপাশে নানান ধরনের আসবাবপত্র, শোপিস, ছবি, আবার দোতলায় অনেকগুলো রুমও আছে। সবকিছু মিলিয়ে বেসমেন্টটি একটি ছোট্ট রাজপ্রাসাদের মতো আলোড়িত। রুহি তাকিয়ে থাকলো, চোখে বিস্ময় আর মুখে মৃদু আনন্দের ঝলক। আলো সব জ্বলে উঠতে রুহি মুখে মৃদু হাসি ফুটিয়ে বলল, এইবার ঠিক আছে? আলো জ্বালানোর পরে চারদিকটা কি সুন্দর ফকফকা লাগছে। ঋতিবের কপালের ভাঁজ ফেলে বলল, হোয়াট ইজ ফকফকা? রুহি হতাশে বলল, বাদ দিন, ওসব ভাষা আপনি বুঝবেন না। ঋতিব বলল, তুমি কি কিছু খাবে? খিদে পেয়েছে? রুহি মাথা নাড়িয়ে তৎক্ষণাৎ বলল, না, আমি এমনিতেই আজ বেলা করে ভাত খেয়েছি, এখন কিছু খাবো না। ঋতিব এবার এগিয়ে গিয়ে মেইন লাইট দুটো নিভিয়ে দিল, শুধু স্পট লাইট আর সফট ব্লু লাইট রাখলো। রুহি চমকে জিজ্ঞেস করল, আরে এ কী করছেন? আবার লাইট অফ করছেন কেন? ঋতিব নিঃশব্দে শুধু রুহির দিকে তাকিয়ে হাসল। এক মুহূর্তে নীরবতার পর ঋতিব ধীরে ধীরে রুহির দিকে এগিয়ে গিয়ে
শাল সরিয়ে নিয়ে সোফায় রাখলো। কী যে হচ্ছে রুহি বুঝতে পারল না। যখন স্পটলাইট জ্বলে ওঠে তখন দেখলো ঋতিব তার ঠিক সামনে দাঁড়িয়ে। হঠাৎই খেয়াল করলো কোনো অদৃশ্য সুর ভেসে আসছে, কারণ ঋতিব একটু আগেই বক্সে গান চালিয়ে দিয়েছে। এটা রুহির পরিচিত কোনো গানের সুর, কিন্তু ঠিক কোন গান তা ধরতে পারল না। আপাতত এসব ভাবার সময় নেই তার। রুহি লক্ষ্য করে ঋতিব সামান্য ঝুঁকে তার ডান হাত এগিয়ে দিয়েছে রুহির দিকে। রুহি প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে রইল। তার চোখে অবাক আর অগোছালো প্রশ্ন। কী যে হচ্ছে, কেন হচ্ছে কিছুই বুঝতে পারছে না। ঋতিব শুধু চোখে চোখ রেখে নিঃশব্দ ইশারায় আশ্বস্ত করে তার হাতে রুহির হাত রাখার জন্য। কিছুক্ষণ থেমে রুহি নিজেও ধীরে ধীরে তার কোমল হাত এগিয়ে দিল ঋতিবের হাতে। সাথে সাথে তাদের চারপাশে নরম এক আবেশ তৈরি হলো, যা নীরব, কোমল অথচ অশেষ এক উত্তাল অনুভূতির। ঋতিব মৃদু হেসে কোনো রকম সতর্কবার্তা ছাড়াই আচমকা হাতে টান দিয়ে নিচের দিকে টেনে নিয়ে এলো রুহিকে। আকস্মিক টান সামলাতে না পেরে রুহি আছড়ে গিয়ে ঋতিবের বুকে পড়ল। রুহির হাত অজান্তে ঋতিবের বুকের সংস্পর্শে এসে থামল। রুহি পিটপিট নজরে দেখল ঋতিবকে। প্রতিটি মুহূর্তকে ঋতিব ধীরে ধীরে রুহির কানের কাছে কণ্ঠ নরম করে বলল, লেটস ডান্স রুহি পাখি। রুহি কিছু বলার সুযোগ না দিয়ে ঋতিব আলতো করে তার হাত ধরে ঘুরিয়ে নেয়। একবার, দুইবার, কয়েকবার। প্রতি ঘূর্ণনে সে রুহিকে তার আরও কাছে টেনে আনে, অনেক কাছে। শেষবার এমনভাবে কাছে আনে যে দুজনের মাঝে আর ইঞ্চি সম দূরত্ব বাকি আর থাকে না, দুই হৃদয় এক হয়ে যায়। রুহির হাত নিজস্ব স্বভাবেই ঋতিবের পিঠে আঁকড়ে ধরল টাল সামলাতে। আর সে স্পর্শে উষ্ণতা ভেসে আসে। ঠিক সেই মুহূর্তে সাউন্ডবক্স থেকে ভেসে আসে উক্ত গানের সুর। ঋতিব রুহিকে নিজের উল্টো দিকে ঘুরিয়ে দাঁড় করালো। পিঠ আর বুক চাপটে ধরে রুহির গলায় ছোট ছোট চুমু দিয়ে নরমভাবে বলল, গানের এই লাইনগুলো আমাদের জন্যই, বোঝো এর মানে রুহি পাখি। রুহি হুঁশ হারিয়েছে সেই কখন। সে নিজেকে ভুলে গেছে আবারও। সে নিজের মাঝে নেই। এই উত্তাল টালমাটাল অনুভূতিকে সামলানো এখনো কঠিন তার কাছে। এসবে বড্ড কাছে রুহি। ঋতিব ধীরে ধীরে রুহিকে নিচের দিকে ঘুরিয়ে ধরে। দেখলো মেয়েটা চোখ বন্ধ করে কাঁপছে। রুহিকে ধাতস্থ করে বলল, আমাকে জড়িয়ে ধরো রুহি, শক্ত করে ধরো, যতটা শক্তি তোমার আছে। আই জাস্ট ওয়ান এট টাইম হাগ। রুহি তাই করলো। সে যতটা শক্তি দিয়ে পারছে সবটা দিয়ে ঋতিবকে জড়িয়ে ধরলো। কিন্তু এই কোমল তুলতুলে হাত দুটো ঋতিবের কাছে তুলোর মতোই নরম লাগছে। শক্ত তো দূরের কথা, রুহি কাপা কণ্ঠে ফিসফিস করে বলল, এভাবে কতক্ষণ থাকবো? যতক্ষণ ভালোবাসবো। ঋতিবের যেন আর ধৈর্য কুলাচ্ছে না। ইচ্ছে করছে আদরে আদরে মেয়েটাকে অসহ্য করে দিতে, কিন্তু কি করবে? যতটা নাজুক রুহির শরীর তার থেকে বেশি নাজুক রুহির মন। এখন পর্যন্ত ঋতিব ভেবে চিনতে গুনে গুনে আদর করে এসেছে, কখনো বাড়াবাড়ি করেনি। উন্মাদনার পুরোটা প্রকাশ ঘটায়নি রুহির কাছে। তার প্রতিটি স্পর্শে, প্রতিটি চুমুতে সে নিয়ন্ত্রণের মাঝে থেকেছে, যাতে রুহির কোনো ক্ষতি বা অস্বস্তিবোধ না হয়। ঋতিব রুহির মাথা বুক থেকে তুলে ধীরে ধীরে চুমু খেল। মেয়েটার গালে, কপালে, থুতনিতে, সাবধান সবখানে। মনে হলো এবার ঋতিব একটু উন্মাদ হয়ে উঠেছে। সব দ্বিধা শর্ত ভুলে অচেতন উদ্দীপনায় ঋতিব রুহিকে কখন কোলে তুলে লাউঞ্জ ডিভানের নরম বেডের ওপর শুয়ে দিয়েছে নিজেও জানে না। রুহির মাথা প্রায় ঢুকে পড়ল ফ্লাফি কুশনের মধ্যে। ঋতিব নিজে রুহির ওপর এসে তার ভর ছেড়ে দিয়ে রুহির গালে শব্দ করে আরও একটু চুমু দিয়ে ফিসফিস করে বলল, এবার বলো কি করব আমি? রুহি কাঁপা কণ্ঠে বলল, মানে কি করবেন? ঋতিব ধীরে ধীরে রুহির হাত তুলে নিল, হাতের তালুতেও চুমু খেলো এবং বলল, মানেটা হলো কোথায় কোথায় আদর করব? কোথায় আদর করলে আমার মন ভরবে? আই নিড ইউ মোর দ্যান ইউ কুড এভার ইমাজিন। ঋতিব এবার চুমু দিতে এগোলেই রুহি ছটফট করে উঠল, থামুন আর না, গাল ব্যথা করছে, আপনার খোঁচা খোঁচা দাড়িতে বড্ড লাগে। ঋতিব হেসে বলল, এমনি তুমিই তো সেদিন বললে তোমার স্বামীর দাড়ি রাখা তোমার পছন্দ। রুহি লাজুকভাবে মুচকি হেসে বলল, পছন্দই তো, কিন্তু শুধু চুমুর সময় আমাকে জ্বালায় এইগুলো। ঋতিব উচ্চস্বরে হেসে উঠল এইবার। এভাবে হাসতে রুহি প্রথমবার দেখল। রুহি হাঁ করে দেখল তাকে। এত সুন্দর হাসি, অথচ লোকটা হাসে না কখনো প্রাণ ভরে।
সব সময় ডাটবাট নিয়ে থাকে। ঋতিভও সত্যি কোনোদিন এভাবে কখনো হাসেনি, এরকম মন খুলে। রুহি আজ কেন যেন হঠাৎ করেই নিজের ভেতরের সাহসটাকে ডানা মেলতে দিল। দুর্ধর্ষ এক কাজ করে বসে সে মুহূর্তের মধ্যে কোনো আগাম ইশারা ছাড়াই রুহি এগিয়ে এসে ঋতিবের গলা জড়িয়ে ধরল। মাথা উঁচু করে তার পুরু খসখসে ঠোঁটে আলতো শব্দ তুলে রেখে দিল। এক টুকরো অনুভূতির চুমুর স্বাক্ষর। চুমুটা ছিল মাত্র কিছু সেকেন্ডের, কিন্তু আবেগপূর্ণ। তারপর রুহি মৃদু রহস্যমাখা হাসি ঠোঁটে নিয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল মানুষটার দিকে। ঋতিব তখন বিস্ময়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে। বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল আজ রুহি প্রথমে এগিয়েছে। ব্যাস সেই মুহূর্তে তার সব সংযম, এতদিনের জমানো ধৈর্য আবার নিঃশব্দে ভেঙে চুরমার হয়ে গেল। আর এক মুহূর্ত অপেক্ষা না করে ঋতিব মেয়েটার দেহশ্রী আগলে নিয়ে থুতনি তুলে ধরল। এরপর নিজের ঠোঁট জোড়া ডুবিয়ে দেয় টকটকে লাল রঙা অধরে। এবার আর চোখ খিচে আসে না রুহির। তবে ঋতিবের বাহু ও পৃষ্ঠ দেশে সামান্য আসর পড়ে। গানের সুরের সাথে ওদের অধর চুমন গাঢ় হচ্ছে ক্রমশ। দেহ দর্পণে উঠল অসহনীয় আলোড়ন। যদিও এইরকম অসহ্য অনুভূতিতে রুহির টালমাটাল দিশেহারা অবস্থা। তবে সবটা সয়ে নেয়, কারণ ঋতিব বড্ড আবেগের সাথে কাছে টেনে নিতে থাকে রুহিকে। আজ ঋতিবের এই উত্তাল উদ্দীপনা টের পাচ্ছে রুহি। স্পর্শ ছড়িয়ে যাচ্ছে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে। লজ্জা, অস্বাভাবিক অনুভূতিতে ক্রমে মূর্ছা ধরেছে মেয়েটা। সময় গড়িয়ে যায় আর স্পর্শ ধীরে ধীরে গাঢ়তর রূপ ধারণ করে। সে তীব্র অনুভবের অতল গহ্বরে ডুবে অজান্তেই পরিতোষ উপচে পড়ে দুজনের। রুহি রক্ষীকোণের নীরব প্রান্ত বেয়ে নোনা জলের এক ফোঁটা ধারা গড়িয়ে পড়ে। অনুভূতির অতল স্রোতে ধীরে ধীরে বিলীন হয়ে গেল তারা দুজনে। চারপাশে কোনো প্রতিবন্ধকতা নেই, দ্বিধার কোনো ছায়াও ক্ষুদ্র। সমস্ত নীরবতাকে ভেঙে কেবল একটাই সত্তা প্রবাহিত, যার নাম ভালোবাসা। নিঃশব্দ অথচ প্রগাঢ়, যা হৃদয়ের গভীরে চিরস্থায়ী হয়ে থাকবে। দিশা সকাল থেকে সাহেবকে ডেকে যাচ্ছে, কিন্তু সাহেবের ঘুম থেকে ওঠার নাম নেই। সাহেব আধো ঘুমে আর মোড়া ভেঙে আবার উপুর হয়ে শুয়ে পড়ল। চোখ দুটো বন্ধ, চুল এলোমেলো, ভারেক্কি বলিষ্ঠ শরীরটা নরম গদিতে ডুবে আছে। কাল রাতে অফিস থেকে লেট করে ফিরেছে, প্রায় মধ্যরাত তখন। ঘুম ভালো হয়নি কাল রাতে, বিধায় শরীরটা ম্যাচম্যাচ করছে। আর ঠিক উল্টো দিকে দিশা গোসল সেরে ভেজা চুল পিঠে ছড়িয়ে চুল শুকাচ্ছিল। বেরোনোর জন্য শাড়ি ঠিকঠাক করে পড়েছে, আজ জীবনে প্রথম। তাই সে একদম প্রস্তুত। আয়নার সামনে শেষবার নিজের দিকে তাকে এসে বুঝে নেয় আজ দেরি করার সুযোগ নেই। এদিকে সাহেব উঠবো করে উঠছে না। শেষমেশ দিশা আর ধৈর্য ধরতে পারল না। দুষ্টুমি করে ভেজা চুলের আগা ধরে পানির ফোঁটাগুলো হালকা ছিটিয়ে দেয় সাহেবের মুখে। পানির ছিটেতে হালকা মুখ কুঁচকে নেয়। তবে তার ঘুমটা ভাঙলেও পুরোপুরি জাগতে চায় না সে। চোখ আধখানা খুলে গভীর হাসকি স্বরে বলে, আমার ঘুম পুরো হয়নি, আই নিড মোর স্লিপ রোজ। দিশা তাকিয়ে থাকে চোখে বিরক্তি নিয়ে। আজ দিশার ভেতরে প্রস্তুত তারা বাড়ি যাওয়ার জন্য। ভাতিজা হওয়ার সুখবর পর দেখতে যাওয়ার দিন ঠিক করেছে আজ। কিন্তু এখন এই ছেলে কি বলে, এখনো ঘুম নাকি পুরো হয়নি। দুপুর গড়িয়ে 2টা বেজে গেছে, যেতে আরও 1 ঘন্টা লাগবে। এদিকে সকাল সকাল দিশা বেরোতে চেয়েছিল, হলো না দেখে বিকেলের মধ্যেই চৌধুরী বাড়িতে পৌঁছাতে হবে ঠিক করেছে। আজ অর্পিরাও আসবে, কতদিন পর সবার সাথে দেখা হবে। আর আজই সাহেবের এমন ঘুম ঘুম ভাব। উঠতেই চাইছে না, যদিও দিশা জানে কাল বড্ড খাটুনি গেছে অফিসে, তাই সকালে খুব বেশি জ্বালেনি। কিন্তু এখন কিছু না বলে বাড়িতে যাওয়া হবেই না। তাই রাগ চাপতে না পেরে দিশা বলে ওঠে, সাহেব ওঠো বলছি, বারবার এক কথা বলতে পারবো না। তুমি এই মুহূর্তে না উঠলে আমি একাই ড্রাইভ করে চলে যাবো, এই বলে দিলাম। এই কথা সাহেব একেবারে ধরফড় করে উঠে বসে, দিশার দিকে তাকিয়ে হালকা ক্রূর হাসে। কত বড় সাহস তার বউয়ের একা যাওয়ার প্ল্যান করেছে। ভারী গম্ভীর স্বরে বলে, এরকম দুঃসাহসী চিন্তা মাথায় এনো না সোনা, এই তো উঠেছি আমি নিয়ে যাব। দিশা হেসে ফেলে, টোপ কাজে লেগেছে ভেবে। আজকাল দিশা টের পায় সাহেব বড্ড পজিটিভ হয়ে যাচ্ছে। সে হোক, স্বামীদের একটু পজিটিভ হওয়া মন্দ না। এমনিতেও দিশা আর আগের দিশা নেই। সে সাহেবের তথাকথিত বাঙালি বধূ সেজেছে, পড়াশোনার পাশাপাশি সংসারটাও জমিয়ে রেখেছে। দিশা নিজে অবাক হয় তার পরিবর্তনে। পরক্ষণে ভাবে যে পরিবর্তনে এত সুখ মেলে তাতে লোকসান নেই। এদিকে ঢুলতে তোয়ালে কাঁধে নিয়ে সাহেব ওয়াশরুমে ঢুকে যায়। আর দিশা বাধ্য বইয়ের মতো বিছানা গুছিয়ে নেয়। অভ্যাস, ভালোবাসা, দায়িত্ব সব একসাথে পালন করছে সে সাহেবের বাঙালি বধূর ন্যায়। কিছুক্ষণ পর সাহেব ওয়াশরুম থেকে ফিরে এলে দিশা স্বাভাবিক ভঙ্গিতে বলে,
সোফায় তোমার পাঞ্জাবি রেখেছি, পাঞ্জাবিটা তোমার শাড়ির সাথে ম্যাচ করে, আমার ওটাই পরবে আজ। সাহেব থমকে যায়, একবার পাঞ্জাবির দিকে তাকায়, আরেকবার দিশার দিকে। সচরাচর পাঞ্জাবি পরে না সাহেব, সে এসব পোশাকে কমফোর্টেবল ফিল করে না। তা যেন দিশা পাঞ্জাবি রেখেছে কেন সেটাই ভাবছে সাহেব মনের কথা বলেই ফেলে, দিশা সিরিয়াসলি পাঞ্জাবি? তুমি জানো তো আমি এসব পড়ি না। দিশা বুঝলো সাহেবের মনোভাব, তাই কৌশল ধীরে উঠে এসে সাহেবের একদম কাছে এসে দাঁড়ায়, নিষ্পাপ মুখ করে চোখে অনুরোধ জাগায়। হঠাৎ দুই হাত দিয়ে সাহেবের গাল দুটো চেপে ধরে নিষ্পাপ মুখ করে বলে, আজকের দিনটা পড়ে নাও না প্লিজ, আমার জন্য তুমি পারবে তাই না? ব্যাস এই এতটুকুতে সাহেব গলে যায়। তবু মুখ ঘুরিয়ে বলে, হয়েছে ছাড়ো, নিজের প্রয়োজনে সবসময় ওই পাপ্পি আইস দুটো দেখে আমাকে ভুলিয়ে দাও, আজকাল বড্ড ম্যানিপুলেট কাজে লাগাচ্ছ তুমি। দিশা একপাশে হেসে ওঠে, দিশার কথা মতো পাঞ্জাবি পরে তৈরি হয়ে নেয় সাহেব। দিশা এক পা পিছিয়ে চোখ পাকিয়ে বলে, এবার লাগছে একদম আমার বর্বর। আসলে ফর্মাল আউটফিটে শ্বশুরবাড়িতে কে যে বলো, আই নো তোমার ফ্যাশন সেন্স অন্যরকম, বাট ওটা কোনো ফ্যাশন শো নয়, আমার বাড়ি। ইউ শুড হ্যাভ আন্ডারস্টুড দিস। পাঞ্জাবি ছাড়া জামাই লাগতো না, নাও ইউ লুক পারফেক্ট। সাহেব ভুরু বাঁকিয়ে বলে, তো তুমি কি বলতে চাইছো আমি সব করি? দিশা হতাশ হয়ে পড়ল, সাহেব তার কথার ভুল মানে বুঝেছে ভেবে। সে সাহেবের দিকে তাকে নরম গলায় বলল, আরে বাবা আমি তো সেটা বলিনি, আমার হাজব্যান্ড আর ড্রেসিং সেন্স নিয়ে ভীষণ কড়া, দ্যাটস হোয়াই তাকে এতটা চার্মিং অ্যান্ড অ্যাডোরেবল লাগে। ও আই সি। এ বলে সাহেব মাথা নাড়ায়, দিশার কপালে ঠোঁট ছুঁয়ে ড্রয়ার থেকে চাবি তুলে নিয়ে যেতে যেতে বলে, তুমি ঘরে তালা দিয়ে এসো, আমি গাড়ি স্ট্যান্ড করছি। দিশা মাথা নেড়ে সম্মতি জানায়। সাহেব চলে গেলে দিশা তার ছোট্ট ভ্যানিটি ব্যাগ কাঁধে ঝুলিয়ে নেয়। এরপর বাড়ির সব দরজা তালা ঝুলিয়ে ধীরে নিচে নামে। গাড়িতে বসতেই তাদের যাত্রা শুরু হয় চৌধুরী বাড়ির দিকে, একটা স্মৃতি, আড্ডা আর অপেক্ষমান বিকেলের দিকে। অর্পি আর ইরশাদ চৌধুরী বাড়িতে পা রাখতেই বাড়িটা হঠাৎ প্রাণ ফিরে পেল। অর্পিকে দেখা মতো রুহি আর নিজেকে ধরে রাখতে পারল না, এক ছুটে দৌড়ে এসে জড়িয়ে ধরল অর্পিকে। অর্পিও কোনো দ্বিধা না করে শক্ত করে আঁকড়ে ধরল রুহিকে। এই শক্ত আলিঙ্গনে জমে থাকা সব অপেক্ষা গলে গেল। রুহি উচ্ছ্বাসে মুখ তুলে বলল, এত দেরি করে এলে কেন? সেই বিকেলেই হলো, আরও আগে আসবে না? অর্পি হালকা হাসি নিয়ে পেছনের দিকে ইশারা করলো, আরও আগে আসতাম, ওই ইরশাদের জন্য লেট হলো। পেছন থেকে ইরশাদ মজা করে দুই হাত তুলে ধরলো আত্মসমর্পণের ভঙ্গি করে, সরি ছোট ভাবি, হাফ ডিউটি করে আসতে হলো তাই লেট। ভাবি ডাকটা শুনে কানে যেতেই রুহির গাল দুটো লাল হয়ে উঠল। খানিকটা লজ্জা মিয়ে গিয়ে নিজে থেকে লজ্জায় গুটিয়ে গেল সে। এত ছোট একটা মেয়েকে কিনা এদের মতো এত বড় বড় লোকজন ভাবি বলে ডাকে, শুনতে কেমন লাগে? ভাবামাত্র মুখের উপরই বলে ফেললো, ভাইয়া প্লিজ ভাবি ডাকবেন না, আমার খুব লজ্জা লাগে, আমি তো ছোট, তাই নাম ধরেই ডাকতে পারেন। ইরশাদ হেসে ফেলল রুহির বাচ্চামি কথায়, সম্পর্কে বড় যে ডাকতেই হবে, আপনিও তো আমাকে ভাইয়া ডাকছেন, সমস্যা কোথায়? রুহি লাজুক এক চিলতে হাসিয়ে হাসলো, আর কোনো কথা বাড়ালো না। এদিকে ফারিয়া এসে ব্যস্ত হয়ে পড়েছে তার মেয়েজামাইকে নিয়ে, কখনো পানি কখনো নাস্তা দিচ্ছে। এক মুহূর্তের জন্য স্থির হয়ে বসছে না। উঠোনের এক পাশ থেকে হেঁটে এসে রূপক আর সুমন করিডোরে উপস্থিত হলেন। ইরশাদকে দেখতে পেয়ে তার সঙ্গে নানা আলাপচারিতে মেতে উঠলেন। ফারিয়া জামাইকে খাবার দাবার খাইয়ে এবার অর্পির কাছে যাবে ভাবলো। কতদিন হলো মেয়েটাকে কাছে পায় না, তাই ওপরে আরসির ঘরে গিয়ে অর্পিকে দেখে ভাবলো মেয়েটাকে যেন নতুন করে দেখছে। হাতে সোনালি চুড়ি ঝিলমিল করছে, নাকে নাকফুল পরা অর্পিকে আর সত্যিই পরিপূর্ণ বউ বলে মনে হচ্ছে। অর্পি তখন আরসির ঘরে আহানকে কোলে নিয়ে আদর করছে। ফারিয়ে গিয়ে কাছে এসে মেয়ের মাথায় স্নেহের হাত রাখলেন। অর্পি স্পর্শ পেয়ে ঘুরে তাকিয়ে মাকে দেখে উঠে দাঁড়ালো। ফারিহার কণ্ঠে সংশয় আর অপরাধ বোধ নিয়ে বলল, কেমন আছিস? মায়ের ওপর খুব রাগ করে আছিস তাই না? অর্পি ম্লান হাসলো। আহানকে আরসির কোলে তুলে দিয়ে হঠাৎ করেই মাকে জড়িয়ে ধরলো শক্ত করে। সে আলিঙ্গনে ফারিয়া আর নিজেকে সামলাতে পারলেন না, ফুপিয়ে কেঁদে উঠলেন। আরসি চুপ করে অবলোকন করছে মা মেয়ের আবেগপ্রবণ সাক্ষাৎ। এপাশে অর্পি বুঝে নিল সব কিছু। মায়ের চোখের অশ্রু নিজের হাতে মুছিয়ে দিয়ে নরম স্বরে বলল, আরে কাঁদছো কেন? আমি তো তোমার উপর রাগ করে নেই, দেখছো না নিজেই আগে জড়িয়ে ধরলাম, তুমি তো মেয়ে জামাই নিয়ে ব্যস্ত হয়ে পড়লে আমার কাছে আগে না এসে। অশ্রুসিক্ত চোখে ফারিয়া বললেন, তুই ভালো আছিস মা? অর্পি মায়ের চোখের দিকে তাকে দৃঢ় কণ্ঠে বলল, আমাকে দেখে কি মনে হচ্ছে তোমার? আমি ভালোই আছি। আমি ভালো আছি মা, খুব ভালো আছি। ইরশাদ আমাকে খুব ভালো রেখেছে, সত্যি বলতে এতটা আশা করিনি। ফারিয়ার গলা ভারী হয়ে এলো, আমাকে ক্ষমা করিস মা।
হয়তো তোর সঙ্গে আমি অন্যায় করেছিলাম। অর্পি সঙ্গে সঙ্গে বলল, চুপ করো তো, কোনো অন্যায় করনি তুমি। তখন বুঝিনি, কিন্তু এখন বুঝি। আমার জীবনটা ধ্বংস হয়েছে তোমা, বড্ড বোকা ছিলাম আমি, মানুষ চিনতে পারিনি। ফারিয়া মেয়ের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, তারপর অর্পির কপালে আলতো করে চুমু খেলো। বুঝে গেল যে তার মেয়ে সত্যি ভালো আছে। মনে মনে শুধু একটাই দোয়া করলেন, এই মেয়ে এই ভালো থাকাটুকু যেন সারা জীবন থাকে। ঠিক তখনই সীমা আরসির ঘরে ঢুকে এই দৃশ্য দেখে তাড়া দিলেন। আজকের দিনে আবার কান্নাকাটি। মেয়েটা মাত্র আসলো, কাঁদাবি না ওকে, চল আমার সঙ্গে রান্নাঘরে, সব জামাই এসে গেছে, কত রান্না বাকি। ফারিহা আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে বলল, হ্যাঁ হ্যাঁ আসছি আপা, চলো। এরপর দুজনে বেরিয়ে গেলেন রান্নাঘরের দিকে। আর আরসির ঘরটা আবার ভরে উঠল কোলাহল আর হাসির শব্দে মুখরিত হয়ে। অর্পি আবারও আরসির কোল থেকে আহানকে ছো মারে কোলে তুলে বলল, দাও দাও, আমার চুমু খাওয়া এখনও শেষ হয়নি। এই বলে অর্পি আহানের ফুলো ফুলো গালে আরও কয়েক দফা চুমু খেয়ে নিচ্ছে। এমন সময় রুহি এসে আরসির পাশে একটি লাল শাড়ি আর ব্লাউজ রাখলো। আরসি প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। তখন রুহি হাসি মুখে বলল, আমাকে শাড়ি পরিয়ে দাও, স্যার বলে গেছেন শাড়ি পরতে হবে, বাড়িতে সবাই এসেছে, আমাকে এখন বউ লাগাতেই হবে। আরসি আলতো হাসি দিয়ে বলল, ঠিক আছে, আগে তুই দু কাপড় পরে আয়, যা। রুহি মাথা নেড়ে দ্রুত দু কাপড় পরে চলে এলো। এ সময় অর্পি ভেতর থেকে ঘরের দরজা বন্ধ করে দিল। আরসি দাঁড়িয়ে রুহিকে শাড়ি পরাচ্ছিল। তখন অর্পি হঠাৎ জিজ্ঞেস করলো, ভাবি তুমি এখনও ছোট ভাইয়াকে স্যার বলে ডাকো নাকি? রুহি ফিক করে হেসে বলল, মুখ ফসকে বেরিয়ে যায়, আসলে কি করে ডাকবো বুঝতে পারি না, এত বড় লোককে আর নাম ধরে ডাকা যায় না। অর্পি ভাবুক স্বরে বলল, তাও চিন্তার বিষয়, আমি তো ইরশাদকে ইরশাদ বলে ডাকি, অত ছোট বড় ভাবি না কখনো। রুহি মাথা নেড়ে বলল, আমি বাবা ওনার নাম ধরে ডাকতে পারবো না। অর্পি চিন্তা ভাবনা করে বলল, কিন্তু সবার সামনে স্যার বলে ডাকলে কেমন শোনা যায়? রুহি কিছুটা ভেবে বলল, হ্যাঁ তাও ঠিক, কিন্তু কি বলে ডাকবো? অর্সি হেসে বলল, তোরা দুইজনে সত্যি আজব, এত ভাবনার কি আছে, সবার সামনে ডাকবি ও গো, শুনছো? এ কথা বলে আরসি হা হা করে হাসতে শুরু করলো। মজা বুঝে অর্পিও সঙ্গে সঙ্গে হাসলো। অর্পি বলল, এটা তো সেই আইডিয়া। রুহি এদের মজা বুঝতে পারেনি, তাই একটু কনফিউজড হয়ে গোল গোল চোখে তাকে বলল, আসলেই কি এভাবে ডাকবো? আরসি সঙ্গে সঙ্গে বলল, এমা আমি তো মজা করছিলাম রুহি, সবার সামনে এসব ডাকিস না কিন্তু। রুহি মেয়েকে রাগ দেখে বলল, তোমরা মজাই করো, আইডিয়া দেওয়ার দরকার নেই, আমি বরং ওনার কাছে যেয়ে জিজ্ঞেস করি। অর্পি মাথা নেড়ে বললে, হ্যাঁ তাই ভালো হবে। রুহি শাড়ি পরা শেষ হলে সে হেলে দুলে নিজের রুমে চলে গেল। এখন একটু নিজের মতো সাজগোজ করবে সে। এদিকে ঋতিব কলেজ থেকে এখনও ফেরেনি, তবে বাড়িতে ফেরার সময় হয়ে এসেছে। রুহি নিজের ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে ডার্ক রেড লিপস্টিক লাগাচ্ছিল ঠোঁটে। এই রঙটি তার বেশ প্রিয়। সাজের জগতে তার এই একটাই অদ্ভুত শখ, লিপস্টিক লাগানো। রুহি এইটুকু সাজের বাইরে অন্য কিছুতেই কখনো আগ্রহ দেখায় না, আর ঋতিবও কখনো আপত্তি করে না, বরং রুহিও ইচ্ছে মতো কিনতে দেয়। ঠিক সেই মুহূর্তে ঋতিব ঘরে প্রবেশ করলো। ঘরে আসা মাত্র তার চোখ প্রথমে পড়ল লাল শাড়ি পরিহিত রুহির ওপর। হঠাৎ মনে হলো এটা আসলেই ওর বউ তো। লাল রঙের শাড়ি রুহির গায়ে লাগছিল দুর্দান্ত, কোনো অতিরিক্ত ভারী ভাব ছিল না, বরং স্নিগ্ধ প্রাণবন্ত লাগছিল শাড়িতে। তার ছোট্ট বউটিকে দেখেই মনে প্রফুল্লতা বয়ে আসলো। বোধহয় রুহি ঋতিবকে আসতে দেখে উচ্ছ্বাসে বলল, আপনি এসে গেছেন, এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে রেডি হয়ে আসুন, বাড়িতে আপু ভাইয়ারা এসেছে আজ। ঋতিব ধীরে ধীরে টাইয়ের নট ঢিল করে খুলতে খুলতে বলল, উপরে আসার সময় বেসমেন্টে সবার সাথে দেখা হয়েছে। রুহি ইদানিং নতুন একটা রুটিন হয়েছে। রুহির কলেজ আগে ছুটি দেয়, কিন্তু ঋতিব শিক্ষক হওয়ার সঙ্গে সঙ্গে তো আর আসতে পারে না, যেই কারণে বাড়িতে ফিরতে একটু দেরি হয়। তাই ঋতিব কলেজ থেকে ফিরলেই জড়িয়ে ধরার রুটিন হয়েছে রুহির। এটা মনে পড়া মাত্রই হুট করে রুহি এগিয়ে এসে ঋতিবকে জড়িয়ে ধরে। চাইলে ঋতিব তৎক্ষণাৎ পেছন ঘুরে বলল, এখন কাছে এসো না, ঘেমে আসি। কিন্তু রুহিকে থামাতে পারল না সে। ঋতিবের ঘর্মাক্ত শরীরটাকেই বড্ড অনুরাগ নিয়ে জড়িয়ে ধরল রুহি, আর আহ্লাদি হয়ে দৃঢ় শক্ত বুকটায় নাক ঘষল সে। পারফিউম আর ঘর্মাক্ত শরীরের ঘ্রাণ মিশে এক অদ্ভুত মাদকতাময় ঘ্রাণ পেল রুহি। এই ঘ্রাণটাও রুহির প্রিয়। ওর একান্ত যে ঋতিভ অগত্যা নিজেও জড়িয়ে ধরল তার ছোট্ট বউটিকে। এক মুহূর্তে নীরবতার পর মাথায় আলতো করে ঠোঁট ছুঁয়ে ঋতিব বলল, শাড়িতে ভালো লাগছে। রুহি বুক থেকে মাথা তুলে অভিমানী স্বরে বলল, মাত্র এইটুকুই? কি এইটুকু প্রশংসা? ঋতিব হেসে বলল, তুমি জানো রুহি, আমি প্রশংসা করতে জানি না। রুহি আর তর্ক না করে স্বভাবসুলভ হাসি দিয়ে বলল, আশা করতে হবে না, এখন আমায় ফটাফট দুটো চুমু দিন। ঋতিব দ্বিমত না করে রুহির
ফুলো ফুলো দুগালির শব্দ করে চুমু খেলো। চুমু খাওয়ার পর রুহি 32 পাটি দাঁত বের করে মিষ্টি এসে বলল, এবার যান ওয়াশরুমে। ঋতিব সাদা তোয়ালে হাতে বাথরুমের দিকে এগিয়ে যায়। ঋতিব ট্রাউজার পরে উদাম গায়ে বাথরুম থেকে বের হলো তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে। রুহি তখন বিছানার এক কোণে বসে অপেক্ষা করছিল। তার থেকে অদ্ভুত এক উদ্গ্রীবতা আর লাশ। ঋতিবকে এমন অবস্থায় দেখতে পেয়ে তার চোখ নিমেষে বড় হয়ে গেল। লজ্জা অবশ্যই ছিল, কিন্তু আজ লাজ লজ্জার ধারের কাছে না, সে সরল লজ্জা গিলে খেয়েই বলল, অসভ্য লোক, আবার খালি গায়ে বেরিয়েছে। কতবার বলছি গোসল করার পর অন্তত কিছু পরে আসবেন। ঋতিব হেসে উঠল, ক্রূর সে হাসি। হঠাৎ শয়তানি চড়ে উঠল মাথায়। রুহির কাছে তস্ত্রপায়ে এগিয়ে এসে এক ঝটকায় ওকে কোলে তুলে রুহি সফেদ সোফায় বসল। রুহি তো অবাক, প্রতিক্রিয়ারও সময় পায়নি। একই হয়ে গেল। ঋতিব রুহির চুলগুলো এক হাতে সরিয়ে গলায় মুখ গুজে দিয়ে গভীর স্বরে বলল, এখনও লজ্জা পাওয়াটাও বাড়াবাড়ি রুহি পাখি। রুহির বুকটা কেঁপে উঠল এমন ভারী কি পুরুষালী স্বরে। এই স্বরটা চেনা, অস্বাভাবিকভাবে গাঢ়। রুহিকে আদর করার সময় ঋতিবের গলার স্বর এমন অদ্ভুত হয়ে যায়। রুহি লক্ষ্য করেছে, কিন্তু রুহির ভয় আজ অন্যদিকে। রুহি ঋতিবকে কাছে আসতে বাধা দেয় না কখনো, কিন্তু আজ বাড়িতে আজ এত লোকজন, ওরা এই সময় উপস্থিত না থাকলে চরম লজ্জায় পড়তে হবে দুজনেরই। তাই রুহি নিজেকে ছাড়াতে আলতো হয়ে বলল, আমি যাই। মানে আমি ভাত নিয়ে আসি, আপনার খিদে পেয়েছে নিশ্চয়ই। ঋতিব রুহির চতুরতা ধরে ফেলে সামান্য হাসলো। তাই আলতো করে রুহির গলায় কামড় দিয়ে বলল, আমি তোমায় ফোন করে বলেছিলাম লাঞ্চ বাইরে করব, ভুলে গেলে? রুহি এবার চোখ খিসে নিজের জিভে কামড় দিল। আসলেই তো আজ বাইরে থেকে খেয়ে আসবে, তাকে বলেছিল। তাও কি বোকার মতো অজুহাত দিল রুহি। এদিকে ঋতিবের বাহুবন্ধন ক্রমশ শক্ত হচ্ছে। পরক্ষণেই কথা ভেবে রুহি শুকনো ঢোক গিলে বলল, ঋতিবের হাতের ছায়া এলোমেলো হতে শুরু করেছে। ঋতিব অস্থির, রুহির অস্থির লাগছে। ও চাইলেও আটকাতে পারছে না। রুহি অস্থিরভাবেই শ্বাস ফেলে করুণ স্বরে বলল, আর আমরা নিচে যাই, চলুন না, সবাই এসেছে আজ, না গেলে সবাই কি ভাববে। ঋতিব এবার থিতু হলো বোধহয়, হাতের বাঁধন আলগা করলো। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কখন পাবো তোমায়? রুহি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে জানালো, রাতে। ঋতিব রুহির গালে চুমু দিয়ে বলল, ওকে, তাহলে নিচে যাও, আমি টি শার্ট পরে আসছি। ঋতিবের বলতে দেরি, কিন্তু রুহির শুনতে নয়। রুহি ছাড়া পেয়ে আর এক মুহূর্তে দাঁড়ালো না, এক সিটে বেরিয়ে গেল। রুহি বাইরে এসে নিচে নামার আগে নিজের শাড়ির আঁচল যত্ন করে ঠিকঠাক করে নিয়ে পরিপাটি হয়ে নিচে নামলো। তারপর ধীরে ধীরে বেসমেন্টে নেমে এলো, যেখানে সবাই একসাথে বসেছিল, কথাবার্তা বলছিল। রুহিকে দেখে অর্পি বলল, ও ভাবিমণি, এবার তুমি তো লেট করে এলে, বসো, পকোড়া নাও। রুহি অর্পির পাশে বসে একগাল হেসে পকোড়া হাতে নিল। রুহির বাম পাশে বসা আরসি লক্ষ্য করল রুহির গলার লালচে দাগ। নিঃশব্দে সব বুঝে রুহির চুলগুলো সামনের দিকে এনে ঢেকে দিল। ঋতিব মাত্র বেসমেন্টে নেমে এসেছে। রুহি ও ঋতিবের চোখাচোখি হলো একবার, তবে রুহি চোখ নামিয়ে নেয়, কারণ ওই দৃষ্টি রুহির হৃদয়কে প্লাবিত করে দেয়। মুহূর্তটা ছিল শান্ত, গভীর, অনুভূতিময়। এদিকে আহানকে ধীরে ধীরে সবাই কোলে নিচ্ছিল। একে একে সবাই শিশুটিকে কোলে নিয়ে মাশাআল্লাহ বলল। দিশা যখন বাচ্চাটিকে কোলে নিয়ে সাহেবের কাছে দিল, তখন সাহেবই বলল, আমরাও এমন বাচ্চা চাই রোজ, দেখছো কত নিষ্পাপ। দিশা সাহেবের কথায় চমকে বলল, কিন্তু তুমি এত তাড়াতাড়ি ফ্যামিলি প্ল্যানিং করতে চাওনি? সাহেব অধৈর্য ভঙ্গিতে বলল, আপ কাহা না মেনে, মুঝে ऐसा ही বাচ্চা চাহিয়ে। দিশা সাহেবের পাগলামিতে তার কাঁধে আলতো চাপড় দিয়ে হেসে বলল, আসতে বলো পাগল, কেউ শুনে নেবে। সাহেব শুধু আলতো করে হাসলো। বাচ্চাটিকে দেখলো, মন ভরে প্রফুল্ল হলো চিত্ত। হঠাৎ বাচ্চাটির মোছড়ামুছড়ি করলে ঋতিব ছুটে এসে কোলে তুলে নিল। আহানও শান্ত হয়ে গেল, আর সবাই মুগ্ধ হয়ে শিশুটির দিকে তাকিয়ে থাকলো। এমনিতে আহান সবার কোলেই যায়, কিন্তু মাঝে মাঝে মোছড়ামুছড়ি করে ভালো না লাগলে তারপর কেঁদে ফেলে। তাই ঋতিব আগেভাগে কোলে নিয়ে শান্ত করে ফেলেছে আহানকে। চৌধুরী বাড়িতে আরও এক নতুন আনন্দের বাতাস বয়ে এসেছে। খবরটি ছিল যে কেয়া প্রেগন্যান্ট। রিহান ও কেয়া মাত্রই গাইনোকোলজিস্টের কাছ থেকে এই সুখবর শুনে এসেছে। আজ অফিসে কেয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। রিহানই প্রথমে জানলো এই সুসংবাদ। অফিস থেকে ফিরে সে খুশি মুখে বাড়ির সবাইকে জানালো এই কথা। রিহান কেয়াকে ওপরে নিয়ে বিশ্রাম করার জন্য বললে কেয়া আবদার সুরে বলল, রিহান প্লিজ, আমি এখানে থাকতে চাই, সবাই এসেছে, আর আমি কি ঘরে গিয়ে একা একা বসবো? রিহান শান্ত স্বরে বলল, ঠিক আছে, চুপ করে বসে থাকো, ছোটাছুটি করবে না। কেয়া মুখ কুঁচকে বলল, বাচ্চা নাকি আমি? রিহান হেসে ফেলল। হাসি মুখে সে কেয়ার দিকে তাকালো। তার ভেতরেও প্রশান্তি, সুখের ছোঁয়া।
কেয়ার মাথায় আলতো করে চুমু দিল রিহান। এদিকে রিভানও হসপিটাল থেকে ফিরেছে। ফ্রেশে লাঞ্চ সেরে সে সোজা নিচের তলা এলো। নিজের ছেলেকে বুকে নিয়ে যেন প্রাণী ফিরে পেল। শান্তিপূর্ণ পারিবারিক সেই মুহূর্তে একজন লোক ক্যামেরা হাতে প্রবেশ করলো। বেশভূষায় লাগছে একজন প্রফেশনাল ফটোগ্রাফারের মতো। রিভান তাকে দেখে জিজ্ঞেস করলো, আপনি কে? লোকটি বিনয়ীভাবে বলল, আমাকে রিহান স্যার ডেকেছেন, আজ নাকি ফ্যামিলি ফটো তোলা হবে। রিয়ান হেসে বলল, হ্যাঁ আমি ডেকেছি। সবাই যার যার লাইফে কাজে ব্যস্ত থাকে, আবার কবে না কবে সবাই একসাথে হয়, তাই ভাবলাম আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকুক। কে বলল, গুড আইডিয়া, জীবনে প্রথম একটা ভালো কাজ করেছ। রিহান হতাশ গলায় বলল, আজকের দিনটা অন্তত লেকফুল করো না জান। কে ফিক করে হাসলো। ওরপি এদিকে হতাশ গলায় বলে, আরিয়ান ভাই আর দাদিকে খুব মিস করছি, মেজাজ আসু নেই, ওরা থাকলে পরিপূর্ণ হতো। দিশা বলল, ঠিক বলেছি, যাই হোক বড় মা আর ছোটো মাকে ডেকে নিয়ে আসি আমি, ওয়েট। এই বলে দিশা রান্নাঘরে গিয়ে সীমা আর ফারিয়াকে ডেকে নিয়ে আসে। সীমার পাশে রূপক আর ফারিয়ার পাশে সুমন বসে। তাদের কোলে দেয়া হয় চৌধুরী বংশের বড় নাতি আহান চৌধুরীকে। পেছনে একে একে সব দম্পতি একসাথে হয়। আরসির পাশে রিভান দাঁড়ায়, আরসির হাত ধরে। রিহান কেয়ার কাঁধে হাত রেখে দাঁড়ায়। ঠিক তার পাশে ঋতিব স্বাভাবিকভাবেই দাঁড়ায়, কিন্তু ওর চোখ রুহিতেই নিবদ্ধ। রুহি হাসি মুখে হাসি খুশি ভঙ্গিতে ঋতিবের বাহু ধরে দাঁড়িয়ে আছে। তার পাশে দিশার সাহেব দিশার কোমরে হাত রেখে দাঁড়িয়ে আছে, ওর চোখ নিবদ্ধ দিশাতে। পাশে অর্পি আর ইরশাদ দাঁড়িয়েছে। অর্পি এবার নিজে থেকে ইরশাদের হাত ধরেছে, আর ইরশাদের চোখে একরাশ মুগ্ধতা ছিল। ক্যামেরাম্যানের গলা পেয়ে সবাই ক্যামেরার দিকে তাকালেও ঋতিব, ইরশাদ আর সাহেব তাকায়নি। তাদের দৃষ্টি তো তাদের প্রেয়সীতে নিবদ্ধ। সে এমন দৃষ্টি যা সরানো সম্ভব না, এক মুহূর্তের জন্য নয়। শেষ মুহূর্তে রিভান আর রিহানও তাদের প্রেয়সীতে মগ্ন হলো। এভাবে কিছু ছবি তোলা হয় চৌধুরী পরিবারের 5 প্রণয় জুটির। অদ্ভুতভাবে 5 পুরুষই তাদের প্রেয়সীর দিকে তাকিয়েছিল ছবিগুলোতে। আর এভাবেই চৌধুরী বাড়িতে আনন্দ, প্রেম ও নতুন জীবনের প্রতিটি মুহূর্ত এক হয়ে গেল একটি স্মৃতি হয়ে, যা সময়ের সাথে আরও উজ্জ্বল হয়ে উঠবে। 5 যুগল একসঙ্গে মিলছে ভালোবাসার পূর্ণতায়। তাদের মাঝে ফুটেছে অনন্য অনুরাগের ভিন্ন রূপ, কিছু নীরব, কিছু হাসি মুখের উন্মুক্ত। ভালোবাসা কখনো সমান্তরাল, কখনো ছেদ বিন্দু, প্রতিটি স্পর্শ, প্রতিটি দৃষ্টি ভালোবাসার এক একক ভাষা। আর এভাবেই গড়ে উঠেছে ভালোবাসার অনুভূতি, যেখানে প্রতিটি কোণ, প্রতিটি রেখা নতুন অনুভূতির ছোঁয়া বহন করে চলেছে। একাধিক জুটির, একাধিক অনুভূতির কাহিনীর এক সুখময় যাত্রা। সমাপ্ত। এই গল্পটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম। নতুন গল্প কাল আসবে, সবাই সাপোর্ট করবেন।